ফুলসজ্জার রাতে ঘরের সব লণ্ডভণ্ড হয়ে ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে। আমি গা ভর্তি গয়না ভারী লেহেঙ্গা পরে চুপচাপ এক কোণে দাঁড়িয়ে আছি। হঠাৎ ওই পুরুষালী চিৎকারে আমি কেঁপে উঠলাম। এই বিয়ে আমি মানি না, তাই আপনাকে স্ত্রীর মর্যাদা আমি দেব না, বুঝেছেন? যদি আমার কাছে স্ত্রীর মর্যাদা চাইতে আসেন তাহলে ঠিক এই ঘরের মতোই আপনার জীবনটা তছনছ করে দেব আমি। কথাগুলো বলে গটগট করে ঘর থেকে বেরিয়ে গেলেন তিনি, আমার স্বামী। ও না, তিনি তো আমার স্ত্রী হিসেবে মানেন না, কিন্তু তাই জন্য কি আমিও তাকে স্বামী হিসেবে মানব না? না, এমনটা করতে পারবো না আমি। বিয়ে যখন হয়েছে তখন যেমনই হোক আমাকে মানিয়ে নিয়ে চলতে হবে। আদিত্য ব্যানার্জি। সবচেয়ে বেশি বিরক্তির কারণ আমার জীবনে এই নামটা। আমি দুঃস্বপ্নেও কোনোদিনও ভাবিনি এই মানুষটাকে আমায় বিয়ে করতে হবে, সারা জীবন কাটাতে হবে। আমি মৌমিতা চৌধুরী। ও সরি, এখন তো আমার বিয়ে হয়ে গেছে, এখন আমার নাম মৌমিতা ব্যানার্জি। ফ্রেশ হয়ে আয়নার সামনে বসে নিজের গয়নাগুলো খুলে রাখছি। উনি যে সেই বেরোলেন, এখনও আসেননি। অন্যমনস্ক হয়ে কাচের চুড়িগুলো খুলছিলাম বলে হাত ফসকে কাচের চুড়িগুলো পড়ে গিয়ে ভেঙে টুকরো টুকরো হয়ে গেল। চুড়িগুলোর দিকে তাকিয়ে ভাবছি, ঠিক এইভাবে আমার তিলে তিলে গড়ে তোলা স্বপ্নগুলো ভেঙে টুকরো টুকরো হয়ে গেল আজ। কথাটা ভাবতেই একটা গভীর দীর্ঘশ্বাস বেরিয়ে এলো আমার। ড্রেসিং টেবিলটা আমার, মিস চৌধুরী, আপনি ওখান থেকে সরে গেলে খুব ভালো হয়। আমি আয়নায় তাকিয়ে দেখলাম উনি আমার পেছনেই দাঁড়িয়ে আছে, চোখে মুখে বিরক্তির ছাপ। আমি উঠে দাঁড়িয়ে চুড়িগুলো তুলে রেখে ওনার সামনে দাঁড়িয়ে বললাম, আপনি যেমন এই বিয়েতে রাজি ছিলেন না, তেমন আমিও রাজি ছিলাম না। অযথা আমার উপর এভাবে চোটপাট করে লাভ হবে না। বিয়েটা যখন হয়েই গেছে তা অস্বীকার করে কি কোনো লাভ আছে? উনি আমার হাতের কবজি শক্ত করে চেপে ধরলেন, আর তার ফলে চুড়িগুলো ভেঙে যেতে লাগলো। আমার হাতে ফুটে গেল কয়েকটা চুড়ির অংশ। আমি মাথা নিচু করে দাঁড়িয়ে আছি ব্যথা সহ্য করে। এখনো পর্যন্ত ওনার মুখের দিকে আমি তাকাইনি। এত সাহস ভালো না, আমার সামনে সাহস দেখানোর চেষ্টা করবেন না মিস চৌধুরী। তাই জন্যই আপনাকে মিস বলে সম্বোধন করছি। এই বিয়েটা আমি কোনোদিনও মানব না। যেখানে আমার কোনো পছন্দ ছিল না, খুব শীঘ্রই আমি এখান থেকে চলে যাব। তখন থাকবেন আপনি আপনার ঘর সংসার নিয়ে। উনি আমার হাত ছেড়ে সোজা ওয়াশরুমে চলে গেলেন। আমার হাত বেয়ে টুকটুক করে রক্ত পড়ছে, তাও চোখ দিয়ে জল পড়ার জো নেই আমার। যখন বিয়ে হয়েছিল তখনই বুঝেছিলাম আমার জীবনটা শেষ। উনি ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে ওয়ার্ডরোব থেকে ড্রেস নিয়ে চেঞ্জ করে এসে শুয়ে পড়লেন। আমি এখনো স্থির হয়ে ওই একই জায়গায় দাঁড়িয়ে আছি। এইসব ন্যাকামি না করলে চলছে না আপনার। রাত বেরাতে এভাবে মূর্তির মতো দাঁড়িয়ে না থেকে শুয়ে পড়ুন। ওনার দিকে ফিরে দেখলাম উনি পাশ ফিরে শুয়ে পড়লেন। কিছু না বলে ওয়াশরুমে গিয়ে চোখে মুখের সাথে হাতটা ধুয়ে নিলাম। রক্তক্ষরণের পরিমাণটা বেশি কারণে যে জায়গায় উনি চেপে ধরেছিলেন সেই জায়গায় হাতে শিরা ছিল। আমি ঘরে এসে চারিদিকে তাকিয়ে দেখলাম একটা সোফা রাখা, সেখানে গিয়ে শুয়ে পড়লাম। শুয়ে শুয়ে ভাবছি, আমার শত্রুরও যেন এখনো ফুলসজ্জার রাত না হয়। সবার এই বিয়ের রাত নিয়ে কত স্বপ্ন থাকে, সেখানে আমার কি করে পারলো আমার বাবা মা এভাবে হুট করে আমার বিয়ে ঠিক করে দিতে? একবারও আমাকে জিজ্ঞেস করার প্রয়োজন মনে করলো না। যাকগে, যা করেছে তা হয়তো ভালোর জন্যই করেছে। শুনেছি বাবা মা কখনো সন্তানের খারাপের জন্য কিছু করে না। এই কথাটা সত্যি না মিথ্যা তা তো সময় বলবে। সকালে ঘুম ভাঙতেই উঠে বসলাম। ঘরটায় ভালোভাবে চোখ বুলিয়ে দেখলাম বিছানা পরিপাটি করে গোছানো, অর্থাৎ উনি ঘুম থেকে উঠে বিছানা গুছিয়ে গেছেন। আমি উঠে দাঁড়াতেই আমার হাতের কাটা জায়গায় ছোট্ট একটা ব্যান্ডেজ চোখে পড়ল। এটা আমার হাতে কি করে এলো? আমি তো রাতে এমনি শুয়ে পড়েছিলাম, তাহলে কি উনি? নিজেকে নিজেই প্রশ্ন করে উত্তর পেলাম, হ্যাঁ, উনি ছাড়া আর কেই বা ছিল এই ঘরে। দরজা তো বন্ধ ভেতর থেকে, তাই কেউ আসতেও পারবে না। মানুষটা যে কেমন তা বুঝতে একটু সময় লাগবে আমার, কিন্তু উনি তো আমার সেই সময়টুকুও দেবেন না। আর কথা না বাড়িয়ে ফ্রেশ হয়ে নিচে নেমে গেলাম। দেখি শাশুড়ি মাকে কোনোভাবে সাহায্য করতে পারি কিনা। শাশুড়ি মাকে উদাসীন হয়ে ড্রয়িং রুমে বসে থাকতে দেখে আমি একটু অবাক হলাম। মা, আপনি এভাবে এখানে বসে আছেন যে, কোনো সমস্যা হয়েছে? শাশুড়ি মা আমার দিকে করুণভাবে তাকালেন।
আমার হাত ধরে ওনার পাশে বসিয়ে বললেন, আমায় ক্ষমা করে দাও বৌমা, আমি ভাবিনি আমরা তোমার জীবনটা এভাবে নষ্ট করে দেব। আমি কিছু বুঝলাম না মা, কি হয়েছে একটু খুলে বলবেন? আদি চলে গেছে আজ সকালে নিজে ইউনিভার্সিটিতে। ও ওখানেই হোস্টেল থেকে পড়াশোনা কমপ্লিট করবে। শ্বশুরমশাইয়ের কথা শুনে বুঝতে পারলাম গত রাতে উনি যা বলেছিলেন তাই করেছেন। চলে গেছেন অনেক দূরে। নিজের ওপর আজ বড্ড বেশি করুণা হচ্ছে আমার। এত সুন্দর ভাগ্য করে জন্মেছি আমি, ভাবতেই অবাক লাগে আমার। আমরা ভেবেছিলাম তোমার সাথে বিয়ে দিলে হয়তো আদি শুধরে যাবে, কিন্তু না, ও আমাদের কোনো কথা না শুনে রাগ দেখে চলে গেল। এতে আপনাদের কোনো দোষ নেই, সবই আমার ভাগ্যের দোষ। কথাটা বলে উঠে রান্নাঘরে চলে এলাম। বাবা মার জন্য চা বানিয়ে নিয়ে ওদের সামনে রাখলাম। বৌমা, তোমার না ইচ্ছে ছিল ইংলিশ অনার্স করার? সেটা তো যাদবপুরের ইউনিভার্সিটি থেকে, তাই না? হ্যাঁ বাবা, কিন্তু হঠাৎ এই প্রশ্ন? আমি তুমি যাদবপুর ইউনিভার্সিটিতে ভর্তি করে দেব। কী বা করবে তুমি একা ঘরে থেকে? এর থেকে নিজের স্বপ্ন পূরণ করো। বাবার কথা শুনে যেন আমি আকাশের চাঁদ হাতে পেলাম। শত কষ্টের মাঝেও এক চিলতে সুখ খুঁজে পেলাম। এবার আমি আমার স্বপ্নকে আঁকড়ে ধরেই বেঁচে থাকবো। সব মেয়ে কি আর স্বামীর সোহাগ সমর্থন পাশে পায়? আমিও না হয় নিজেকে সেসব মেয়েদের দলে মেনে নিলাম। বাবা, আমি যাদবপুরে থেকেই পড়াশোনা করতে চাই। সে কি, কেন? এখান থেকে মনে কলকাতা তো যাদবপুরের থেকে বেশি দূর নয়, ট্রেনে গেলে বেশি সময় লাগবে না। না, আসলে আমি ইউনিভার্সিটির কাছাকাছি থেকেই পড়তে চাই। আপনি প্লিজ ওখানে একটা হোস্টেলের ব্যবস্থা করে দিন। আমার কথা শোনার পর শাশুড়ি মা ইশারা করতেই উনি রাজি হয়ে গেলেন। মাও হয়তো বুঝতে পেরেছেন আমি কেন ওখানে থেকে পড়াশোনা করতে চাইছি। আসলে এই ঘরে থাকা আমার পক্ষে সম্ভব না, কিছুতেই না। আমি দূরে যেতে চাই ওনার থেকে, উনি সম্পর্কিত সব কিছু থেকে। চুপচাপ ক্লাসরুমের এক কোণে দাঁড়িয়ে আছি। সামনে সিনিয়ররা বসে হাসাহাসি করছে। নিজেকে প্রস্তুত করছি ওদের উত্তর দেওয়ার জন্য। তখনই ওদের মধ্যে থেকে একজন বলে ওঠে, আশা করছি বুঝতে পারছো আমরা তোমার সিনিয়র। ছেলেটির কথা বলার ধরন দেখে আমার মোটেও পছন্দ হলো না। আমি সোজাসুজি উত্তর দিলাম, হ্যাঁ বুঝতে পারছি তো, আপনারা আমার সিনিয়র, তো আমি কি করব? বাহ, তুমি তো বেশ আমাদের থেকে এগিয়ে একবারে কাজের কথা চলে এলে। যাক ভালো, তাহলে শোনো কি করতে হবে তোমায়। আপনাদের কি খেয়ে দেয়ে কাজ নেই? এভাবে জুনিয়রদের র্যাক করেন নাকি? জানেন এটা এখন আইনগত অপরাধ। জানি তো, তাই তো সবার উপর রাগ করি না, কিছু টিপিক্যাল বেহেনজি ছাড়া। কথা শেষ হতেই ওদের পুরো গ্রুপ হাসাহাসি শুরু করলো। আমি ওখান থেকে রেগে বেরিয়ে আসতে নিলে ছেলেটি আমার হাত ধরে টান দেয়, আর আমি আমার হাত ছাড়িয়ে সজোরে একটা চড় বসিয়ে দিয়ে ওর গালে। ওর বন্ধুরা রেগে বলে, এইটারই তো অপেক্ষা করছিলাম আমরা। এই যে এবার তুমি সিনিয়রদের গায়ে হাত তুলে অপরাধ করলে তার শাস্তি পেতে হবে। চিন্তা করো না, শাস্তিটা আমরাই দেব। ওরা আমার দিকে এগিয়ে এলে আমি ছুটে ঘর থেকে বেরোতে চাই, আর কারোর সাথে পা পেয়েছে হুমড়ি খেয়ে পড়ে যাই মেঝেতে। শুনতে পাই ওদের কথা। বাহ জিয়া, কি দিলি, একেবারে মাস্টার স্ট্রোক। পড়ে যাওয়ায় হাতের কোনোই আর পায়ের হাঁটুতে বেশ চোট পেলাম। উঠতে যাবো এমন সময় একজোড়া পায়ে এসে আমার সামনে দাঁড়ালো। এটা একটা মেয়ে বুঝতে পেরে ওর মুখের দিকে তাকাতেই ও নিচু হয়ে সাহায্য করলো আমায় উঠতে। ওর সাহায্য নিয়ে উঠে দাঁড়াতেই ও আমায় জিজ্ঞেস করলো, নতুন এসেছো? হ্যাঁ। আমাকে দাঁড় করিয়ে ও ওদের গ্রুপের দিকে এগিয়ে গেল। এগিয়ে গিয়ে ওদের সামনে হাত ভাঁজ করে দাঁড়িয়ে জিজ্ঞেস করলো, বিনোদন হয়ে গেছে? তাহলে এবার আসতে পারো। এই কোয়েল, বেশি বাড়াবাড়ি করবি না, না হলে কিন্তু। কি কি করবে বেশি বাড়াবাড়ি করলে? ছেলেটি কিছু বলতে চেয়েও বলল না। জিয়া বলে মেয়েটি ছেলেটির কাঁধে হাত রেখে বলল, দেখ কোয়েল, আমাদের সব কাজ এভাবে তোর নাক না গলানোই ভালো। আমার নাকটা খুব সুন্দর তীক্ষ্ণ, তো তাই আমি নাক গলিয়ে অন্যের নাক বোচা করতে ভালোবাসি। আমি কি করতে পারি না পারি তোমাদের সবার খুব ভালোভাবে জানা আছে, তাই তো? কোয়েলের কথা শেষ হওয়ার আগেই জিয়া বিরক্ত হয়ে চলে গেল ওর দলবল নিয়ে।
আমি বুঝলাম যে আমার সাহায্য করলো তার নাম কোয়েল। মেয়েটিকে বেশ ভালো লাগলো, মনে হলো এর সাথে বন্ধুত্ব করা যেতেই পারে। আমার ভাবনার মাঝেই ও আমার চোখের সামনে তুড়ি বাজিয়ে আমার ঘোর কাটালো। আমি একটু ইতস্তত করে ওকে জিজ্ঞেস করলাম, তোমার নাম কোয়েল? কোয়েল ব্যানার্জি। কোয়েল বলেই সবাই চেনে আমায়। তুমি? মৌমিতা ব্যানার্জি। ইংরেজি অনার্স নিয়ে ভর্তি হয়েছি। হোস্টেলে থেকে পড়বি নাকি? হ্যাঁ। বুঝলাম, আরো অনেক কিছু সহ্য করতে হবে তোকে। ওর তুই বলে সম্বোধন করায় আমি একটু সাহস পেয়ে জিজ্ঞেস করলাম, বন্ধু হবে আমার? ও আমার দিকে ঘুরে তাকিয়ে বলল, না, বান্ধবী হব। প্রথমে না বলে একটু থামার পর যখন বান্ধবী হবে বলে হেসে ফেললো, তখন আমারও ভালো লাগলো। মেয়েটা যে বড্ড বেশি রাগী এবং সাহসী তা দেখেই বোঝা যায়। পুরোপুরি আমার মতো যখন, তাহলে বন্ধু তো ভালোই জমবে। হাঁটতে হাঁটতে ও আমায় বলল, দেখ, এখানে ওই জিয়ার দল একটু উৎপাত করে। সবার সাথে নয়, যারা একটু দুর্বল তাদের সাথেই। শক্ত থাকবি। তার মানে এই নয় যে দুমদাম হাত পা চালাবি, তাহলে মুশকিল হয়ে যাবে। নিজের রাগ সংহত রেখে মুখে উত্তর দিবি, তাহলেই ওরা আর কিছু করতে পারবে না। এখন তো র্যাগ করা আইনত অপরাধ, তাই ইচ্ছে করে এমন এমন কাজ করে যাতে মেয়েরা বাধ্য হয়ে গায়ে হাত তোলে। এই সুযোগ একদম দিবি না। কোয়েলের কথা শুনে আমি একটা শুকনো ঢোক গিললাম। মনে মনে ভাবছি, এখন কি হবে? প্রথম দিন এসেই তো আমি ওই ছেলেটাকে চড় মেরে দিলাম। এটা কি বলবো ওকে? কি রে, আমার কথাটা শুনে চুপ করে গেলি যে? এক মিনিট, তুই কি এমন কিছু করেছিস নাকি? কোয়েল সত্যিটা ধরে ফেলায় আমি আর লুকোবো না ঠিক করলাম। আসলে হ্যাঁ, তখন হাত ধরায় মেরে দিয়েছে একটা চড়। আমি ইতস্তত করে কথাটা বলে কোয়েলের দিকে তাকাতেই দেখলাম ও এক দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছে। আমি সরি বলতে যাব, তখনই ও বলল, যাকগে, যা করেছিস ভালো করেছিস। এই যে বললি মুশকিল হয়ে যাবে। ও দেখা যাবে, যা হবে। ওর আমানত নাকি তুই যে টাচ করবে? আমি হলে তো হাত ভেঙে রেখে দিতাম। যত সব লুইচ্চা লাফাঙ্গার দল। হাট। কোয়েল ভার্সিটি থেকে বেরিয়ে গেল একা একা গজগজ করতে করতে। আমি ওর পিছু পিছু যাচ্ছি আর ভাবছি, এই মেয়ে তো আমার থেকেও বড় গুন্ডি। কিছুক্ষণ আগেই বললো গায়ে হাত তুলবি না, আর এখন বলছে হাত ভেঙে রেখে দিত। আমি এর সাথে মানিয়ে থাকতে পারবো তো? কে জানি বাবা। আর বেশি না ভেবে কোয়েলের পিছনে ছুট দিলাম, কারণ ও অনেকটা এগিয়ে আছে। দুপুর হয়ে এসেছে। সকাল সকাল কলকাতা থেকে রওনা দিয়েছিলাম যাদবপুরের উদ্দেশ্যে, আর এইসব ঘটনা শেষ হতে হতে দুপুর হয়ে গেল। বেশ কিছুক্ষণ হেঁটে আসার পর আমরা হোস্টেলের সামনে এসে উপস্থিত হলাম। আমি আর তুই রুমমেট, ওকে? কিন্তু আমার রুম তো অন্য দিলু। সে আমি ম্যানেজ করে নেব, তোকে ভাবতে হবে না। তুই তাড়াতাড়ি একটু ফ্রেশ হয়ে নে। আজকে তোকে পুরো ভার্সিটি ঘুরে দেখাবো। কালকে থেকে নয় ক্লাস করব, ওকে? ওকে। কোয়েলকে বলে আমি ফ্রেশ হতে গেলাম। বেশ ভালো লাগলো প্রথম দিনই একজন বান্ধবী বানাতে পেরে। ফ্রেশ হয়ে এসে কোয়েলের সাথে বেরোলে ও এক এক করে হোস্টেলের সবার সাথে পরিচয় করিয়ে দেয়। পরিচয় শেষ হওয়ার পর আমরা ভার্সিটিতে এসে উপস্থিত হই। ভার্সিটি ঘুরে দেখানোর সাথে সাথে কোন ম্যাডাম স্যার কেমন সেটাও কোয়েল আমাকে বলতে লাগলো। সেই সময় হঠাৎই আমার চোখ গেল সামনের দিকে, আর আমার পা থমকে দাঁড়ালো। যার থেকে দূরে আসতে চাইলাম সেই সামনে চলে এলো। কি রে, দাঁড়িয়ে পড়লি কেন? কোয়েলের প্রশ্নে ওর দিকে তাকিয়ে না বোধক মাথায় নাড়তেই সকালে যাকে চড় মেরেছিলাম সেই ছেলেটা সামনে এসে দাঁড়ালো। বলল, এখানে টিকে থাকাটা খুব একটা সহজ হবে না ম্যাডাম। আপনি সকালে যেটা করেছেন সেটা ঠিক করেননি। আপনিও সকালে যেটা করেছেন সেটা ঠিক করেননি। শুরুটা আপনি করেছিলেন, আমি নয়। খুব কথা বলছেন তাই না? সময় আসলে সবটা সুদে আসরে উসুল করে নেব। কথা শেষ করে আগেই ছেলেটির পেছন থেকে একটি ছেলে এসে ওর কাঁধে হাত রাখলো। সেই ছেলেটি আর কেউ নয়, আমার স্বামী আদিত্য ব্যানার্জি, যার থেকে আমি পালাতে চেয়েছিলাম, যার মুখ দেখার ইচ্ছেও আমার ছিল না। কি করে থাকবে বলুন তো, যে কিনা নিজের স্ত্রীকে বিয়ের রাতে ঠিক মতো দেখে পর্যন্ত না, অপমান করে তার মুখ দেখার ইচ্ছে আর যারই থাকুক আমার একদমই নেই। কিন্তু আমার ভাগ্যটা এতই ভালো যে উনি আমার সিনিয়র বের হলো। উনি ছেলেটিকে বললেন,
কি হয়েছে? এই মেয়েটা আমার গায়ে হাত তুলেছে আদি আজকে সকালে। ছেলেটার কথা শুনে উনি আমার দিকে বেশ কিছুক্ষণ তাকিয়ে রইলেন। মনে হচ্ছে চেনার চেষ্টা করছেন, সেটা দেখে আমি ভাবছি ঠিকই ভেবেছিলাম। তাহলে মুখটাও ঠিকভাবে দেখেননি। যেই সময় আমাকে ধরে কথাগুলো বলছিলেন সেই সময় মুখ নামিয়ে রেখেছিলেন বলে হয়তো দেখতে পাননি, কিন্তু হাতের ব্যান্ডেজ চিনতে না পারলেই ভালো হয়। এমন সময় উনি আমার হাতের দিকে তাকালেন যেখানে ব্যান্ডেজ করা আছে। তারপর অপাদমস্তক এক নজর দেখতেই চোখে মুখে বিরক্তির ছাপ ফুটে উঠল ওনার। উনি ছেলেটিকে বললেন, তুই যা, আমি কথা বলছি। ওনার কথা শুনে ছেলেটি কোনো রকম কোনো কথা না বলে চলে গেল। এতক্ষণ ধরে কোয়েল চুপ করে থাকলো। এবার কোয়েল ওনাকে বলল, আদিত্যদা, আমি তোমাকে একটা কথাই বলবো যে মৌমিতার কোনো দোষ নেই। তুমি খুব ভালোভাবেই জানো আমি মিথ্যে বলি না, আর সবার সাথে কথা বলার প্রয়োজনও মনে করি না। তুই আর একটু এগিয়ে গিয়ে দাঁড়া, আমি তোর ফ্রেন্ডের থেকে সবটা শুনতে চাই। ওনার কথায় কোয়েল আমাকে ভরসা দিয়ে ওদিকে চলে গেল। আমি মাথা নিচু করে চুপচাপ দাঁড়িয়ে রয়েছি। এমন সময় উনি বললেন, তুমি এই ভার্সিটিতে? আমি জানতাম না আপনি ওই ভার্সিটিতে পড়েন। জানার কথাও নয়, আমি তো তোমাকে চিনতেই পারিনি প্রথমে। যাই হোক, আমি চাই না তুমি এখানে আমাকে তোমার হাজবেন্ড বলে পরিচয় দাও। এইটা যেন না হয় কোনোভাবে। ঠিক আছে। আর শোনো, আমি চলে যাচ্ছিলাম ওনাকে পাশ কাটিয়ে, সেই সময় উনি আবারও ডাকলেন, কিছু বলবেন? হ্যাঁ, সরি। আমি অবাক হয়ে ওনার মুখের দিকে তাকালাম। হয়তো প্রথমবারের জন্য আমি ওনার মুখটা ভালোভাবে দেখলাম। আগে যতবার দেখা হয়েছে শুধুমাত্র ঝগড়াই হয়েছে, তাই মুখটা ভালোভাবে দেখা হয়ে ওঠেনি। ঘোর কাটলো যখন উনি সরি বলার কারণ বললেন। বিয়ের দিন রাতে আমি যেই বিহেভটা করেছি সেটা আমার করা উচিত হয়নি। আমি বিয়ের কনসেপ্টটাকেই বিশ্বাস করি না। সো আমার জন্য এই হুট করে বিয়েটা মেনে নেওয়া পসিবল ছিল না। তুমি খুব ভালোভাবেই জানো আমাদের বিয়েটা কি সিচুয়েশনে হয়েছে। তুমি বলেও ছিলে সেদিন রাতে, কিন্তু আমি যে রুড বিহেভটা করেছি তুমি করোনি। এই সবের জন্যই সরি। নাও তুমি তোমার রাস্তায় আর আমি আমার। ইয়া, ইটস ওকে। একটা কথা ছিল। কি কথা? আমার হাতের এই ব্যান্ডেজটা কি আপনি করেছিলেন? হ্যাঁ, তখনই তোমার মুখটা দেখেছিলাম, তাই আজকে চিনতে পেরেছি। ব্যান্ডেজটার জন্য শিওর হয়েছি আর কি। ও আচ্ছা। উনি আমাকে পাশ কাটিয়ে চলে গেল। কেন যেন আমার চোখটা ছলছল করে ওঠে। হয়তো ওনার আলাদা হওয়ার কথাটা শুনে, হাজার হোক স্বামী হন উনি আমার। উনি বিয়েটাকে অস্বীকার করলেও আমি করতে পারিনি। তাই তো উনি আলাদা হওয়ার কথা বলে খারাপ লাগছে নিজের অজান্তে। নিজেকে স্বাভাবিক করে নিতে কোয়েল এসে জিজ্ঞেস করলো, কি বললো তোকে? বললো ওই ছেলেটা ডিস্টার্ব করবে না আর আমাকেও একটু সংযত থাকতে। আদিত্যদা খারাপ নয়, ওদের গ্যাংয়ের লিডার আদিত্যদাই। আর ওর পার্টনারকে জানিস? পার্টনার? হ্যাঁ, গ্যাংয়েরও পার্টনার, আবার রিলেশনেরও। আই মিন ওরা BF-GF। ওনার জিএফও আছে? ইয়াপ, জিয়া, যে তোকে র্যাক করতে চেয়েছিল। তুই জানিস ও আমাদেরই ডিপার্টমেন্টের। কি? শুধুমাত্র আদিত্যদার GF বলেই ও আদিত্যদার গ্যাংয়ের সাথে চলে আর যাকে ইচ্ছে তাকে র্যাক করে। বাট সেটা আদিত্যদা জানে না। আদিত্যদা ওদের থেকে ডিফারেন্ট। জিয়ার ভয়ে কেউ আদিত্যদাকে বলে না ওর সম্পর্কে। আর আমি বলতাম না তার কারণ ও আমার ফ্রেন্ডের সাথে বা আমার সাথে কোনোদিন এরকম কিছু করেনি। কিন্তু এবার বলবো, যদি তোর সাথে আবার এমন কিছু করার চেষ্টাও করে। তুই এত খোঁজ রাখিস ওনার ব্যাপারে? তুই কি ওনাকে লাইক করিস নাকি? আমার কথা শুনে কোয়েল চুপ করে গেল। যেন কোনো পুরনো কথা মনে করিয়ে দিয়েছি আমি ওকে। ওর অমন মুখ দেখে আমারও মন খারাপ হয়ে গেল। তাহলে কোয়েলও ওনাকে পছন্দ করে? হোস্টেল ফিরে যাই চল। কোয়েল চলে গেল। আমি ঠিক করলাম ওর থেকে জানবো যে ও সত্যি ওনাকে লাইক করে কি না। তাই ওর পিছু পিছু গিয়ে ওর পাশে হাঁটতে হাঁটতে জিজ্ঞেস করলাম, ও বুঝেছি, জিয়া ওনার জিফ আর তুই ওনাকে লাইক করিস, এটাই তোকে মনে করালাম বলে তোর মন খারাপ? না রে, তেমন কিছুই না। আদিত্যদাকে আমি স্কুল লাইফ থেকেই চিনি, তার জন্যই বলতে পারলাম। এর চাইতে বেশি কিছুই না। তাহলে মুড অফ হয়ে গেল যে? এমনি রে, চল হোস্টেলে ফিরে বাকি গল্প করব।
আমি আর কথা বাড়ালাম না, কেন জানো না কোয়েলের কথায় একটু স্বস্তি পেলাম, কারণ আমার মন বলছে ও সত্যি কথাই বলছে আমায়। ভরার লোকজনের আড়ালে আমি এক কোণে পিঠে হাত দিয়ে দাঁড়িয়ে আছি অসহায়ের মতো, না পারছি সরে যেতে আর না পারছি এখানে দাঁড়িয়ে থাকতে। কাউকে বলার মতো পরিস্থিতি নেই, কারণ এই বিয়ে চলার মুহূর্তে কাকে বলবো যে আমার ব্লাউজের চেইনটা নিচে নেমে গেছে আর সেটা ধীরে ধীরে আরও নিচে নেমে যাচ্ছে। চারিপাশে লোকে ভর্তি, সরতেও পারছি না। না, এভাবে দাঁড়িয়ে থাকলে সম্মানের আর কিছু থাকবে না, যে করে হোক যেতেই হবে। দু হাত দিয়ে শক্ত করে নিজের ব্লাউজটা কোনো মতে চেপে ধরে এক পা এগোবো, বুঝলাম চেনটা একদম শেষ প্রান্তে। চোখ বন্ধ করে এগোতে নিলেই পিঠে পুরুষালী শীতল হাতে স্পর্শ পেলাম। ঘুরে তাকাবো, সে সময় ব্যক্তিটি কানে কানে বলল, চুপ করে দাঁড়ান, আমাকে দেখার প্রয়োজন নেই। আপনার সম্মান বাঁচাটা প্রয়োজন, আশা করছি আর অসুবিধা হবে না। কথা শেষ হতেই আমি পুরোপুরি ঘুরে গেলাম, কিন্তু কাউকে দেখতে পেলাম না। পাশে তাকাতেই দেখলাম ভিড়ের মাঝে চলমান একটি লোক। তৎক্ষণাৎ নিজের পিঠে হাত দিয়ে দেখলাম চেনটা লাগানো। ভারী অদ্ভুত লোক তো। আর কথা বাড়ালাম না বিষয়টা নিয়ে, কারণ আমি ওনাকে দেখতে পাইনি, যার ফলে ধন্যবাদ জানানোরও উপায় নেই। আমার দিদির বিয়ে শেষ হতেই আমি একটা ঘরে যাওয়ার উদ্দেশ্যে পা বাড়ালাম। ওয়াশরুমে গিয়ে দেখলাম না, সব ঠিকই আছে। আজ আমার জেঠুর মেয়ের বিয়ে ছিল। টিউশনি থেকে ফিরে কোনো মতে রেডি হয়ে উপস্থিত হয়েছি, তাই আজ এরকম অবস্থা। চেইনটা যে ঠিক করে লাগাইনি তার খেয়ালই ছিল না। ভাগ্যিস লোকটা হেল্প করলো। 1 মিনিট, লোকটাকে যে ধন্যবাদ কিভাবে জানাই, এই ভাবতে ভাবতে ঘর থেকে বেরিয়ে এসে দরজাকে সামনে এগোতে নিলেই একজনের সাথে ধাক্কা লাগলো আর সে ধমক দিয়ে উঠলো। সামনে তাকিয়ে দেখলাম একটি ছেলে, যার হাতে জুস ছিল, যা আমার সাথে ধাক্কা লাগায় ওনার গায়ে পড়ে গেছে। শিট, এইটাই হওয়ার বাকি ছিল। উনি নিজের ড্রেসের দিকে তাকিয়ে আমার দিকে তাকিয়ে বলেন, একটু দেখে চললে কি খুব দেরি হয়ে যেত আপনার? আই এম এক্সট্রিমলি সরি, আমি আসলে বুঝতে পারিনি। এখন আপনার সরি বলাতে তো আর আমার ড্রেসটা ঠিক হয়ে যাবে না, তাই না? তো আপনি যেহেতু সরি বলছেন, তাই ইটস ওকে। ছেলেটি আমাকে আর কিছু বলতে না দিয়ে চলে গেল। আমি কিছু বলতে গিয়েও বলতে পারলাম না, কারণ দোষটা আমারই ছিল। এমন সময় নিচ থেকে আমার ডাক পড়লো, আমি সেদিকে চলে যাই। একে একে বিয়ে বৌভাত শেষ হয়ে যায়। এরপরে একদিন আমি টিউশন পড়িয়ে বাড়ি ফিরতেই দেখি একজন ভদ্রলোক আর ভদ্রমহিলা বসে আছেন। আমি কিছু বুঝে ওঠার আগেই আমার বাবা আমাকে দেখিয়ে বললেন, আমাদের একমাত্র মেয়ে মৌমিতা উচ্চ মাধ্যমিক পাস করে গ্র্যাজুয়েশন করবে ঠিক করেছে। আমার তেমন সামর্থ্য নেই দেখে ও নিজের পড়াশোনা খরচ নিজেই চালায়, স্কলারশিপ আর টিউশন করিয়ে। পড়াশোনায় আগ্রহী দেখে যে ঘরের কাজ জানে না তা নয়, ঘরের কাজও সব জানে, তা আপনারা ওর মায়ের থেকেই জানতে পারবেন। আমি বুঝলাম না এদের কাছে আমার এত তথ্য দেওয়ার কারণ। বড়দের কথার মাঝে কথা বলতে নেই, তাই কিছু জিজ্ঞেসও করতে পারছি না। কিন্তু আমি ভাবিনি আমার সব প্রশ্নের উত্তর আসা ভদ্রলোকের একটা কথাতেই পেয়ে যাব। উনি বাবা মার দিকে তাকিয়ে বললেন, মৌমা যদি ঘরের কাজ নাও পারে তাতেও কোনো রকম অসুবিধা আমাদের নেই। ওকে আমরা ঘরের বউ নই, মেয়ে করে নিয়ে যেতে চাই। প্রথম দেখাতেই আমরা ঠিক করে নিয়েছিলাম ওকেই আমাদের বাড়ির বউ করব, তাই আপনারা দয়া করে উদ্বিগ্ন হবেন না। আমি বিস্ফোরিত চোখে একবার বাবার দিকে তাকাচ্ছি তো আরেকবার মায়ের। মা এসে আমার উপরে যেতে বললো। আমার ঘরে আসতেই আলমারি থেকে একটা ভালো শাড়ি বের করে দিয়ে বলল, চটপট সুন্দর করে শাড়িটা পরে তৈরি হয়ে নে। আমি চাই ওদের সামনে তুই একটু সুন্দরভাবে সেজে যাস। আমি একটু খাবারের আয়োজন করতে যাচ্ছি, তুই কিন্তু তাড়াতাড়ি তৈরি হয়ে নে বলে দিলাম। আমি মুখ দিয়ে একটু শব্দটুকুও করতে হয়তো ভুলে গেছি। হঠাৎ এই বিয়ের খবর যেন আমার পুরো পৃথিবীটাই ওলট পালট করে দিয়েছে। আকাশ পাতাল ভাবনার মাঝে মা কাঁধে হাত দিয়ে আমায় বলল, আমি জানি তোর এখন এই বিয়েতে মত নেই, কিন্তু তুই বিশ্বাস কর, ওনাদের থেকে ভালো পরিবার আমরা আর পাবো না তোর জন্য। ওনারা নিজেই তোকে পছন্দ করেছে সুপ্রিয়ার বিয়েতে। 1 সপ্তাহ পর একটা ভালো বিয়ের তারিখ আছে, সেই দিনই বিয়ে ঠিক হয়েছে। মা, এসব তুমি কি বলছো? আমি তোমার কথা কিছুই বুঝতে পারছি না। এভাবে হুট করে বলা নেই কওয়া নেই আমি বিয়ে করে নেব? কার সাথে বিয়ে করছি তাকেই তো চিনি না আমি। সব চিনে যাবি, ওনারা পুরোহিত মশাইয়ের থেকে দিনক্ষণ ঠিক করেই এসেছেন। বুঝতেই পারছিস কতটা পছন্দ হয়েছে তোকে। তুই অনেক ভালো থাকবি মা, দেখিস আমাদের এই অভাবের সংসারে আর তোকে কষ্ট করতে হবে না। তুই তো জানিস তোর বাবার অবস্থা। তোর বিয়ে নিয়ে প্রচুর চিন্তা ছিল আমাদের, এখন বিয়েটা করে নিলে তা আর থাকবে না, কারণ ওনারা বলেছেন কিচ্ছু নেবেন না।
আমরা যা সাজিয়ে দেব মেয়েকে তাতেই হবে। আর এইভাবে বাড়ি বয়ে বিয়ের প্রস্তাব নিয়ে এসেছেন, তাদের তুই ফিরিয়ে দিবি? আমাদের কথা ভেবে রাজি হয়ে যা মা, আমি বলছি তুই খুব ভালো থাকবি। মা চলে গেল। আমি কিছুই বলতে পারলাম না মায়ের মুখের ওপর। সত্যি তো, এই অভাব অনটনের সংসারে এরকম প্রস্তাব আসা হাতে চাঁদ পাওয়ার থেকে কম কিছু না। আজ অবধি বাবার উপরে কোনো কথা বলিনি, তাই এবারও বলবো না। এটাই আমার ভাগ্য ছিল ভেবে মেনে নিলাম সবটা। রাত হয়ে গেছে। চোখে জলটা মুছে জানালাটা বন্ধ করে সামনে ফিরলাম। দেখলাম কোয়েল এখনও একভাবে শান্ত চাহনি নিয়ে আমার দিকেই তাকিয়ে আছে। আমি সেটা খেয়াল না করার ভান করে পড়ার টেবিলে আমার বইগুলো সাজাতে লাগলাম। এতক্ষণ ওকেই নিজের অতীত সম্পর্কে বলছিলাম, বিয়ে অবধি জানালাম। আদিত্যর ব্যাপারে কিছু জানাতে ইচ্ছে করলো না। ওটা না হয় গোপনই থাক আদিত্যর কথা মতো। কিছুক্ষণ পর কোয়েল আমার পাশে দাঁড়িয়ে আমার বই সাজাতে সাজাতে ভাঙা কণ্ঠে পড়ল, আমার মনে হয় তুই বিয়ের সিদ্ধান্ত নিয়ে ঠিকই করেছিস। বাবা মা আমাদের জন্য যেই সিদ্ধান্ত নেয় তা আমাদের ভালোর জন্যই নেয়। বাবা মা যেমন কিছু সময় ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলে, তেমন আমরাও যে সবসময় ঠিক সিদ্ধান্ত নেই তা কিন্তু নয়। আমরা বেশিরভাগ ক্ষেত্রে ভুল প্রমাণিত হই। যাই হোক, আমি একটু আসছি। কোয়েল কথাগুলো বলে আর এক মুহূর্ত অপেক্ষা না করে চলে গেল ঘর থেকে। ওকে দেখে মনে হলো ও যেন অনেক কষ্ট নিয়ে কথাগুলো বলল। কোয়েল এভাবে কেন বললো কথাগুলো? ওরও কি কোনো অতীত আছে? জানার চেষ্টা করতে হবে আমায়। রাতে ডিনার সেরে নিলাম আমি আর কোয়েল মিলে। কোয়েল ঠিক ব্যবস্থা করে নিয়েছে আমাদের একসাথে থাকার, তাও আবার সকালেই। ম্যামদের সাথে যখন কথা বলছিল তখন দেখলাম ম্যামরা ওকে খুব স্নেহ করে, তাই হয়তো খুব তাড়াতাড়ি রাজি হয়ে গেলেন আমার ঘরটা চেঞ্জ করে দিতে। আমি শুতে যাচ্ছিলাম, এমন সময় কোয়েল বলল, চল একটু গল্প করি, তারপর ঘুমাবো। আমি যেন এই মুহূর্তটারই অপেক্ষা করছিলাম। এই সুযোগই কোয়েলের থেকে ওর অতীত সম্পর্কে জানতে হবে। কি রে, কি ভাবছিস এত? টায়ার্ড লাগলে ঘুমিয়ে পড়, অসুবিধে নেই। আরে না না, চল, আমিও ভাবছিলাম গল্প করব। তাহলে এত কি ভাবছিলি? ওই গল্পের টপিক। আচ্ছা তুই তোর সম্পর্কে কিছু বল, ভবিষ্যতে কি করবি? আমার ইচ্ছা আছে একটা ভালো জায়গায় জব করার, ব্যাস, আর কিছুই না। তোর বাবা মা, ভাই বোন? কলকাতাতে থাকে বাবা মা, ভাই বোন নেই, আমি একাই, ব্যাস এইটুকুই পরিচয় আমার, আর কিছুই না। আর বয়ফ্রেন্ড? কোয়েল চুপ করে কিছুক্ষণ জানালা দিয়ে আকাশের দিকে তাকিয়ে রইল। আমি ওর উত্তরের জন্য অপেক্ষা করতে লাগলাম। কোয়েল আস্তে করে বলল, এইসব প্রেম ভালোবাসা আমার কপালে নেই। আসলে আমি কাউকে বিশ্বাস করি না রে, তাই এসবে জড়াতে ভয় লাগে। এসব ছাড়, কালকে ভার্সিটিতে যেতে হবে তো। না জানি কি অপেক্ষা করছে আমার জন্য। আরে মৌমিতা। মৌ, মৌ বলে ডাকতে পারিস আমায়। এটা আমার ডাক নাম, সবাই এই নামই ডাকে আমায়। আচ্ছা শো, তুই চিন্তা করিস না, যা হবে দেখা যাবে। এখন একটু শান্তিতে ঘুমা, দেখবি সকালে উঠে ফ্রেশ লাগবে। গুড নাইট। গুড নাইট। কোয়েল শুয়ে পড়ল। আমিও একটা দীর্ঘশ্বাস ফেলে শুয়ে পড়ি। আগামীকালের জন্য তো আমার প্রস্তুত থাকতে হবে। যে এই মানুষটাকে দেখতে চাই না তাকেই হয়তো বারবার দেখতে হবে। এসব ভাবতে ভাবতে আস্তে আস্তে চোখ কেটে এলো আমার। ওই যে চলে এসেছে আমাদের টিপিক্যাল বেহেনজি। আমি আর কোয়েল ভার্সিটিতে ঢুকছি, এমন সময় আমাদের পেছন থেকে কয়েকজন টিস করে আমাকে কথাটা বলল। কোয়েল আমার হাত ধরে বলল, ক্লাসে চল, এসবে পাত্তা দিয়ে লাভ নেই। কোয়েলের কথা মতো আমরা এগোতে নিলি জিয়া আর ওর পাশে থাকা কয়েকজন ছেলে এসে আমাদের সামনে দাঁড়ালো। বাহ, ক্লাসে যাচ্ছ বুঝি আমার থেকে পালিয়ে? কিন্তু তাতেও লাভ হবে না, কেন জানো নিশ্চয়ই। তোমার সো কল্ড ফ্রেন্ড এটা অবশ্যই জানিয়ে দিয়েছে যে আমিও ইংলিশ অনার্স ডিপার্টমেন্টে, তাই পালিয়ে আর যাবে কোথায়? বলি জিয়া হাসতে লাগলো। পাশ থেকে একটা ছেলে বলে উঠল, তোমার বেশ ক্ষমতা আছে তো, এই ভার্সিটির সবচাইতে দিমাগি মেয়েকে প্রথম দিনেই বান্ধবী বানিয়ে ফেললে। আমি উত্তর দিতে যাব তার আগে কোয়েল উত্তর দিল, তা আপনিও মেয়ে হয়ে যান, আপনার সাথেও বন্ধুত্ব করে নেব, কি বলেন, পারবেন? কোয়েলের কথা শুনে আমি সহ জিয়া হেসে ফেলল। সেই দিকে ছেলেটা রেগে জিয়াকে ধমক দিল। জিয়া? জিয়া হাসি থামিয়ে কোনো মতে বলল, টেক আ চিল বিল। কোয়েলের সাথে কথা বলছিস কেন? কথা বলে মিডল ক্লাসের সাথে, যার ড্রেসিং সেন্স নেই। আচ্ছা
মিডল ক্লাস মানলাম, বাট ড্রেসিং সেন্স তো ভালো হওয়া উচিত। না আছে ড্রেসিং সেন্স আর না আছে টাকা পয়সা, তাই তো এরকম ড্রেস পরে এত বড় ভার্সিটিতে পড়তে এসেছো। কি ভেবেছিলে এখানে এসে কোনো বড় লোক ছেলে পটিয়ে নেবে এইরকম লোক দিয়ে? ও মাই গড, ছেলে তো দূর কি বাত, এই ভার্সিটির মেয়েরাও তোমার কাছে ঘেঁষতে চাইবে না আই থিঙ্ক। কথাগুলো বলে সবাই হাসিতে ফেটে পড়ল। কোয়েল কিছু বলতে যেতে নিলে আমি থামিয়ে দিলাম। সেই দেখে জিয়া আবারও বলল, কোয়েল, এতদিন নিজের অ্যাটিটিউড দেখানোর পর এরকম চামচাগিরি করাটা ঠিক তোকে মানাচ্ছে না, তাও আবার এইরকম একটা খ্যাত মেয়ের হই। লেটস গো গাইস, আবার পরে এর পিছনে সময় নষ্ট করব। এই বলে ওরা হাসতে হাসতে চলে গেল। আমি কোয়েলকে বললাম, চল ক্লাসে। এটা যাদবপুর ইউনিভার্সিটি মৌ, একটু তো সহ্য করতে হবে এসব। জানি, এখন আর কোনো কিছুতেই আমার কোনো যায় আসে না। আমার দরকার পড়াশোনা নিয়ে, সেটা মন মতো করবো তাহলেই হবে, পাছে কে কি বললো যায় আসে না। দ্যাটস দ্য স্পিরিট, চল। জিয়া যা করেছে ঠিকই করেছে, আমি এখানে কোনো ভুল দেখতে পাচ্ছি না কোয়েল। সরি টু সে দ্যাট। কোয়েল বিস্ময় নিয়ে আদিত্যের দিকে তাকিয়ে আছে। আদিত্যের কথা শুনে যার ভ্রুক্ষেপ আদিত্য করছে না, সে নিজের মনে ফোন ঘাটছে। আজকে জিয়া যে ব্যাপারটা মৌমিতার সাথে করেছে সেটা আদিত্যকে জানানোটা ঠিক মনে করেছিল কোয়েল, তাই জানাতে এসেছে, কিন্তু ভাবেনি আদিত্য এরকম কথা বলবে। কোয়েল নিজের রাগ সংযত করে আদিত্যকে বলল, আমি তোমার থেকে এরকম প্রতিক্রিয়া আশা করিনি আদিত্যদা। আমি ভেবেছিলাম তুমি জিয়ার বিরুদ্ধে প্রতিবাদ করবে, কিন্তু না, আমি ভুল ছিলাম। আসলে ভুলে গিয়েছিলাম জিয়া তোমার গার্লফ্রেন্ড, তাই ওর বিরুদ্ধে তুমি কোনো কথাই বলবে না। কোয়েল কথাটুকু বলে চলে যাচ্ছিল, সেই সময় আদিত্য কোয়েলের হাত ধরে নিজের দিকে ঘুরিয়ে নিল। কোয়েল সমানে আদিত্যের হাত চাড়ানোর চেষ্টা করছে, সেটা দেখে আদিত্য হেসে বলল, তুই শুধরাবি না তাই না? এত কিসের জেদ তোর? ছাড়ো আমার হাত, আমার সময় নেই। আচ্ছা, তো এতক্ষণ কিভাবে কথা বলছিস? তখন অনেক সময় ছিল নাকি? কোয়েল চেষ্টা থামিয়ে চুপচাপ দাঁড়িয়ে রইল। আদিত্য ঠোঁটের কোণে বাঁকা হাসি নিয়ে কোয়েলের হাত ছেড়ে জিজ্ঞেস করলো, কি এমন দেখেছিস বলতো তুই মেয়েটার মধ্যে যে আসার প্রথম দিন থেকে ওকে সাপোর্ট করছিস? যেই তুই কিনা কারোর সাথে কথা বলতি না প্রয়োজনের বেশি, সেই তুই সারাক্ষণ ওর সাথে থাকছিস। কি ব্যাপার? আমি যা দেখেছি তুমি যদি সেটা দেখতে পেতে তাহলে আর জিয়াকে সাপোর্ট করতে পারতে না আদিত্যদা। মেয়েটার সাথে মিশে দেখো, বুঝতে পারবে মেয়েটা কতটা সাধারণ। এইসব বড়লোকের মাঝে না শুধু অহংকার, হিংসে, স্বার্থপরতা, ইগোর লড়াই আছে, যা ওর মধ্যে ছিটে ফোটাও নেই। সাধারণ একটা মেয়েও যে কিনা শুধুমাত্র পড়াশোনা করে নিজের পায়ে দাঁড়িয়ে নিজের স্বপ্ন পূরণ করতে চায়। কি অস্বাভাবিক মনের ইচ্ছে শক্তি যে এত অল্প বয়সে বিয়েটা ওকে হার মানাতে পারেনি। বিয়ে? হ্যাঁ, বিয়ে হয়ে গেছে ওর। কার সাথে কিছু জানিস? না, সেসব কিছু বলেনি, বলেছে বর নাকি মেনে নেয়নি বিয়েটা। ও। কোয়েলের কথা শুনে আদিত্য যেন হাঁপ ছেড়ে বাঁচল। প্রথমে কোয়েলের মুখে মৌমিতার বিয়ের কথা শুনে শ্বাস আটকে গেছিল আদিত্যের। ভেবেছিল মৌমিতা হয়তো ওর কথা রাখিনি, বলে দিয়েছে কোয়েলকে সবটা, কিন্তু না, এখনো আশ্বস্ত হলো যে মৌমিতা কথা রেখেছে, কিছুই বলেনি কোয়েলকে। কৌতূহল বশত আদিত্য কোয়েলকে জিজ্ঞেস করে বসলো, আর কি কি জানিস ওর ব্যাপারে তুই? কোয়েলও সব বলতে লাগলো আদিত্যকে, যা মৌমিতা কোয়েলকে বলেছি। সবটা শোনার পর আদিত্যের মধ্যে তীব্র অপরাধবোধ কাজ করতে শুরু করলো, যা হয়তো আদিত্য কাউকে বোঝাতে পারবে না। আদিত্যকে নিচের দিকে তাকিয়ে থাকতে দেখে কোয়েল জিজ্ঞেস করলো, হঠাৎ কি হলো তোমার? না কিছু না, তুই যা, আমি জিয়ার সাথে কথা বলবো। তোকে যেমন কেউ ডিস্টার্ব করে না, মৌমিতাকেও করবে না আজকের পর থেকে। ও হ্যালো, তোমার জন্য আমাকে কেউ ডিস্টার্ব করে না এমনটা নয়, ওকে? ওই তো এসেছিল আজকে তোমার একটা ফ্রেন্ড আমাকে টোন করতে। কে করেছে? নামটা বলো, কে করেছে? হঠাৎ করে আদিত্যকে রেগে যেতে দেখে কোয়েল হকচকিয়ে গেল। ভুলে গেছিল সে আদিত্য কেমন রিয়াক্ট করতে পারে কোয়েলকে টোন করার কথাটা শুনে।
পরিস্থিতি সামাল দিতে বলল। আদিত্যদা কাম ডাউন, একবার জেনে নিও আমি কি উত্তর দিয়েছি। তোমার জিয়াও হাসছিল। সো কোয়েল প্লিজ, তুই খুব ভালোভাবেই জানিস আই ডোন্ট লাইক জিয়া। তারপরেও কেন সবসময় তোমার জিয়া বলতে থাকিস? তাহলে কেন তুমি ওর সাথে কথা বলো? আমার একদম পছন্দ না তোমার ওর সাথে কথা বলা। আদিত্য মুচকি হেসে বলল, তো তোর কি পছন্দ? জিয়াকে অ্যাভয়েড করো, না হলে আমি তোমাকে অ্যাভয়েড করব। আমি নিজে থেকে যাই না ওর সাথে কথা বলতে, জানিসই তো তুই। ও নিজেই বেহায়ার মতো পড়ে থাকে আমার পেছনে, কি করব বল? আর ও কার মেয়ে জানিসই তো, ওর সাথে কথা বলা বন্ধ করলে উৎপাত আরো বেশি করবে ও। তা কতদিন তুমি এই নাটকটা করবে জিয়ার সাথে? দেখা যাক, ও যেমন নিজের স্বার্থের জন্য আমার পেছনে পড়ে আছে, তেমন আমিও আমার স্বার্থ ততদিন ওকে রাখবো। এর মধ্যে যদি ও ভুলেও তোর সাথে খারাপ ব্যবহার করার কথা মাথায় আনে, তাহলে ওটাই ওর শেষ দিন হবে। আচ্ছা তুমি শান্ত হও। আমাকে কেউ টিস করেছে এসব শুনলে এত হাইপার হয়ে যাও কেন বলো তো তুমি? আমি আমার দিকটা ম্যানেজ করতে জানি আদিত্যদা, যেটা মৌ শিখে যাবে, শুধু সময়ের প্রয়োজন। আমি বললাম তো মেয়েটা ব্রিলিয়েন্ট। ঠিক আছে ও তারিফ করা বন্ধ কর আর যা নিজের ক্লাসে যা। আগে বলো কেন এতটা হাইপার হয়ে যাও তুমি? আদিত্য কোয়েলের চোখে চোখ রেখে তাচ্ছিলের সুরে বলল, তুই কি সত্যি জানিস না তোর খেয়াল আমি কেন রাখ? দরকার নেই আমার খেয়াল রাখার, নিজের খেয়াল নিজে রাখতে আমি জানি। সো প্লিজ, আগেও বলেছি এখনো বলছি, তুমি ভুল করছো আদিত্যদা, নিজের জায়গাটা নষ্ট করো না তুমি। এইটুকু বলেই কোয়েল গটগট করে হেঁটে চলে গেল। আদিত্য শুধু একটা দীর্ঘশ্বাস ফেলে 2 হাত পকেটে গুজে বলল, আর কতদিন এভাবে অবুঝ হয়ে থাকবে বলতো কোয়েল? না জানি কি অপেক্ষা করছে ভবিষ্যতে। কিছুক্ষণ আগে কোয়েলের কথাগুলো মনে করে আদিত্য 2 হাত দিয়ে মুখ ঢেকে বসে পড়ল। তাকালো কাঁধে হাতের স্পর্শ পেয়ে। কিরে কোয়েল, কোথায় গায়েব হয়ে গিয়েছিলি তুই? কতক্ষণ ধরে খুঁজছি আমি তোকে। কোয়েল আদিত্যের কাছ থেকে এসে মৌমিতার কাছে এসে ক্যান্টিনে বসলো আর বলল, একটু কাজ ছিল। তুই কি করছিস এখানে? এই একটু বই পড়ছিলাম, আজকে আর ক্লাস করতে ইচ্ছে করছে না। কেন, ঘুরতে মন চাইছে নাকি? মৌমিতা হেসে দিল কোয়েলের কথা শুনে। হাসতে হাসতেই জিজ্ঞেস করলো, তুই কিভাবে বুঝলি? আরে স্বাভাবিক ব্যাপার, নতুন জায়গায় এসছিস, ঘুরতে তো মন চাইবেই। আর এখন সবে পড়া শুরু, তাই চাপটাও কম। ব্যাস আইডিয়া করে ফেললাম। শুধু কি তুই ব্রিলিয়েন্ট নাকি? কে বললো আমি ব্রিলিয়ান্ট? ও মা, নাচতে জানিস, ড্রয়িং করতে জানিস, পড়াশোনায় এত ভালো, ঘরের কাজও জানিস, এত কিছু জেনেও বলছিস তুই ব্রিলিয়েন্ট না? ধুর, বাদ দে এসব, আর আমাকে ঘুরতে নিয়ে চল। জো হুকুম ব্রিলিয়েন্ট সাহেবা, সরি রানী সাহেবা। দেখ, মারবো একটা গাট্টা। আমি আর কোয়েল হালকা খুনসুটিতে মেতে উঠে বেরিয়ে গেলাম যাদবপুর ঘুরে দেখার উদ্দেশ্যে। যাক, এইটুকু কপাল ভালো যে আমার প্রথম দিন থেকে ভার্সিটিতে এসে একজন মনের মতো বান্ধবী পেয়েছি। কিন্তু এই মেয়েটার মনটা বুঝে উঠতে পারছি না আমি এখনো। কেন যে সবার থেকে এত আলাদা হয়ে থাকে জানতে হবে আমায়। আমি আর কোয়েল ভার্সিটি থেকে বেরোলে কোয়েল আমার রাস্তা চেনাতে শুরু করে। ভার্সিটির পাশে থাকা অলিগলি চিনতে চিনতে ঝালমুড়ি খাওয়া শুরু করি আমরা দুজন। কিন্তু কোয়েল, আমার না কেমন যেন মনে হচ্ছে কেউ আমাদের পিছু করছে। কি? কোথায়? কোয়েল হুট করেই পেছনে ঘুরে গেল। বেশ কিছুক্ষণ ওকে ওদিকে তাকিয়ে থাকতে দেখে আমি আলতো ধাক্কা মেরে জিজ্ঞেস করলাম, কাউকে দেখতে পেলি নাকি? একভাবে তাকিয়ে রয়েছিস যে। কোয়েল চমকে উঠে আমাকে বলল, কই না তো, তোর ভুল মনে হয়েছে, কেউ নেই আমাদের পেছনে, চল চল। কোয়েল সামনে এগিয়ে গেল কথাটুকু বলে, কিন্তু আমার কেমন যেন মনে হলো ও কিছু লুকিয়ে গেল আমার থেকে। তাই কোয়েল যেদিকে তাকিয়েছিল সেই দিকে ও কিছুই করতে লাগলাম। আর সে সময় কোয়েল ডাকলো। যেহেতু কাউকে দেখতে পেলাম না, তাই কোয়েলের কাছে চলে গেলাম। কিছুক্ষণ আগের কথাগুলোতে কাজ হয়েছে তাহলে, ভালো লাগলো দেখে। কিরে, আমাকে ডেকে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে একা একা হাসছিস কেন? কোয়েলের কাছে এসে কোয়েলকে হাসতে দেখে ওকে জিজ্ঞেস করতেই ও বলল, আরে না, তেমন কিছু না, ওই একটা হাসির কথা মনে পড়ে গেছিল তাই।
আমরা আবার হাঁটতে শুরু করলাম। বেশ কিছুক্ষণ পর কোয়েল বলল, ও তোকে তো একটা কথা বলাই হয়নি, সামনেই কলেজে ফ্রেশার্স পার্টি আছে। তাই নাকি? কবে? এই তো 2 সপ্তাহ পর। আমার মনেই হয়েছিল তুই জানবি না, তাই বললাম। আসলে এইবার তেমন বড় করে ফ্রেশার্স পার্টি হচ্ছে না কম্পিটিশনের জন্য। কিসের কম্পিটিশন আবার? নাচ নিয়ে। এইবার নাকি ফার্স্ট টাইম যাদবপুর ইউনিভার্সিটিতে এটা হচ্ছে, তাই ফ্রেশার্স পার্টিটা একটু ছোট করে করছে। শুনলাম ফ্রেশার্সের কয়েকদিনের মধ্যেই কম্পিটিশন। বাহ! এই মো, কম্পিটিশনে নাম দিবি? তুই তো খুব ভালো নাচ করিস। কোয়েল বেশ উত্তেজিত হয়ে আনন্দের সাথে আমাকে প্রস্তাব দেওয়ায় আমি অপ্রস্তুত হয়ে পড়লাম। মুহূর্তেই নিজেকে স্বাভাবিক করে উত্তর দিলাম, মাথা খারাপ হলো নাকি তোর? এসব কম্পিটিশনের মধ্যে আমি নেই। চল চল, হোস্টেলে ফিরে চল। আমার কথা শোনার পর এক নিমিষে কোয়েলের মুখটা ফ্যাকাশে হয়ে গেল। এটা দেখে আমার খারাপ লাগলেও কিছু করার ছিল না আমার। এখন শুধু পড়াশোনা করে নিজের পায়ে দাঁড়াতে চাই, বাস। আর কোনো স্বপ্ন বা ইচ্ছে নেই। কেন যেন সবটা শেষ হয়ে গেছে। আসলে আমি শেষ হয়ে গেছি ভেতরে ভেতরে। আমি আর কোয়েল হোস্টেলে ফিরে এলাম। ফ্রেশ হয়ে বই নিয়ে বসলাম ঘন্টা খানিকের মতো। তারপর উঠে জানালার সামনে দাঁড়ালাম। আকাশের দিকে তাকিয়ে রইলাম স্থিরভাবে। কেন জানি ভীষণ অস্থিরতা কাজ করছে মনের ভিতর। কিসের জন্য এই অস্থিরতা বুঝতে পারছি না। বাধ্য হয়ে চোখটা বুঝলাম। সঙ্গে সঙ্গে আদিত্যর মুখ ভেসে উঠল চোখের সামনে। তৎক্ষণাৎ চোখ খুলে ফেললাম। এটাই কি আমার অস্থিরতার কারণ? হয়তো তাই। আচ্ছা, আমার জীবনটাও তো বাকি বিবাহিত মেয়েদের মতো হতে পারতো। কেন হলো না? কেন আমার স্বামী আমাকে মেনে নিল না? আমি কি খুব খারাপ, অযোগ্য? জানি না, হয়তো কপালে ছিল না তাই। কি রে, কি ভাবছিস এত? কোয়েলের স্পর্শে আর গলার আওয়াজে ঘোর কাটলো। শুধু নাবোধক মাথা নাড়লাম। কোয়েল চলে গেল। একটা লম্বা নিঃশ্বাস নিয়ে মনকে বোঝানোর চেষ্টা করলাম, যার জন্য আমার এই অস্থিরতা সে তো আমাকে নিয়ে ভাবে না, তাই আমাকেও তাকে ভুলতে হবে। আদি, তুমি এভাবে মুখ ঢেকে এখানে কেন বসে আছো? কি হয়েছে? এনিথিং রং? এভরিথিং ইজ রং হিয়ার বিকজ অফ ইউ। আদিত্যের এরকম শান্ত গলার স্বরে জিয়া বিচলিত হয়ে গেল। জিয়া মনে মনে ভাবতে লাগলো, আদি, এসব কি বলছো? আমি আবার কি ভুল করেছি? জিয়া কিছু বুঝে উঠতে না পেরে আদিত্যকে আবার জিজ্ঞেস করলো, কি হয়েছে আদি? আমি কি করেছি? কি করছিস না তুই সেটা আমাকে বল। যারাই নতুন আসবে, দুর্বল হবে, তাদের বিরক্ত তোকে করতেই হবে, তাই না? নিজেও তো তুই এই ইউনিভার্সিটির ফ্রেশার, তাহলে কিভাবে অন্য ফ্রেশারকে হ্যারাস করিস আমার নাম ভাঙিয়ে? আদিত্য রেগে জোরে কথাগুলো এক নাগারে বলল। জিয়া ঘাবড়ে যায়। সে ভাবেনি আদিত্য এতটা রেগে আছে। এদিকে আদিত্য রীতিমতো রাগে ফুঁসছে। কি হলো বল, কেন ফ্রেশারদের হ্যারাস করিস? স্কুলেও এই কাজটা করতিস তুই, আর এখানেও এসেও আমার থ্রুতে আমার বন্ধুদের গ্যাংয়ের সাথে মিলে এই কাজটা করিস, তাই না? এই সবই যদি করার থাকে তাহলে আমার সাথে আর কোনোদিনও কথা বলার চেষ্টা করবি না জিয়া। আদিত্যর শেষে কথা শুনে যেন জিয়ার টনক নড়ল। সে বুঝতে পারছে না আদিত্য কেন এত রিয়াক্ট করছে, তাই রেগে জিজ্ঞেস করলো, তুমি এত কেন রিয়াক্ট করছো আদি? স্কুল লাইফে তো করোনি, তখনও তো জানতে। তখন বলিনি, এখন তো বলছি। ভালোভাবেই জানিস আমি এসব পছন্দ করি না। আমি তো সেটাই জানতে চাইছি। তখন কিছু বলেনি, কিন্তু এখন কেন বলছো? তাও আবার ওই রকম একটা খ্যাত মেয়ের জন্য? ওহো, এখন বুঝলাম, মেয়েটা কোয়েলের ফ্রেন্ড, তাই জন্যে। আদিত্য জিয়ার সামনে দাঁড়িয়ে পকেটে দুহাত গুজে বলল, হ্যাঁ তাই। অবশ্য তোর এত কিছু জেনে কাজ নেই। তোর কাজ আমি যেটা বললাম সেটা মাথায় রাখা। আজকের পর থেকে মৌমিতাকে যেন কেউ না বিরক্ত করে, ওকে? নো, ইটস নট ওকে। তুমি সব সময় আমার সাথে এইরকম বিহেভ করতে পারো না। সেই স্কুল লাইফ থেকে আমি তোমাকে ভালোবাসি, তোমাকে পিছনে ঘুরছি, আর তুমি ওই কোয়েলের জন্য আমার সাথে এত খারাপ ব্যবহার করে আসছো। জিয়ার মুখে কোয়েলের নাম শুনে আদিত্যের জল নিমেষে শক্ত হয়ে গেল। দাঁতে দাঁত চেপে বলল, আমি তোর মুখে কোয়েলের সম্পর্কে কোনো কথা শুনতে চাই না। আর একটা কথা শুনে রাখ, জোর করে কিছু পাওয়া যায় না। আমি এসব ভালোবাসা বিয়ের কনসেপ্টে বিশ্বাসী নই। সো ভালোবাসার দাবি আমার কাছে করিস না, কিছুই পাবি না তুই। যেটা বললাম সেটা মাথায় রাখবি।
মৌমিতাকে যেন আর বিরক্ত না করা হয়, হলে সেটা তোর জন্য ভালো হবে না। আদিত্য কথাগুলো বলে জিয়ার দিক থেকে পিছন ফিরে একটা নিঃশ্বাস ফেলে চলে যেতে নিলে জিয়া ফের জিজ্ঞেস করে, তাহলে তোমার কোয়েলের প্রতি এই চিন্তা যত্ন এইসব কি ভালোবাসা নয়? আদিত্য জিয়ার দিকে ফিরে একগালে তাচ্ছিল হেসে বলল, তুই সেটা বোঝার ক্ষমতা রাখিস না, বোঝার হলে নিজেই বুঝে যেতি। কথা শেষ করে আদিত্য চলে গেল হনহন করে। ভার্সিটি থেকে বেরিয়ে বাইকে বসার আগে ফোন বার করে কল করলো। হোস্টেলে পৌঁছেছে? ও পাশ থেকে উত্তর আসলো। আদিত্য বলল, অলওয়েজ নজর রাখবি এবার থেকে। হোস্টেল থেকে বেরোনোর পর থেকে নিয়ে হোস্টেলে ফেরা অবধি 1 মিনিটের জন্যও যেন চোখের আড়াল না হয় তোর। আর স্পেশালি ইউনিভার্সিটিতে প্রতিটা মুহূর্তে নজর রাখবি, যাতে কেউ বিরক্ত না করে। আদিত্য ফোন পকেটে রেখে বাইক স্টার্ট দিতে গিয়েও দিল না। বাইকের ওপর 2 হাতের কোনোই রেখে হাতের উপর কপালটা ঠেকিয়ে বসে রইল। আর যদি মমদার আমাকে জোর করে বিয়েটা না দিত, তাহলে সব কিছুই হতো না। শুধু শুধু আমার জন্য এখন মৌমিতা সাফার করছে। কি বা বয়স, এখনই কি বিয়ে দেওয়া খুব দরকার ছিল? মম ড্যাড ভেবেছিল আমাকে বিয়ে দিয়ে দিলেই আমি কনসেপ্টটাকে মেনে নেব। একবার ভাবলো না এটা নেগেটিভ রেজাল্ট কি হতে পারে। শিট। আদিত্য নিজের মাথা একটু ঝাড়া দিয়ে নিজের বাংলার উদ্দেশ্যে বেরিয়ে পড়ল। এদিকে কোয়েল আর মৌমিতাও হোস্টেলে ফিরে ফ্রেশ হয়ে নিয়েছে। কোয়েল বাইরে গেছে। এমন সময় মৌমিতা পড়ার বইটা রেখে জানালার সামনে গিয়ে দাঁড়ালো। বাইরের পরিবেশ দেখতে দেখতে হঠাৎ ওর চোখ এক ব্যক্তির ওপর পড়ল। সন্ধ্যা হয়ে গেছে, তার লোকটা এখানে দাঁড়িয়ে কি করছে? হয়তো হোস্টেলে কারোর সাথে দেখা করতে এসেছে, তাই হবে হয়তো। না হলে এনাকে দেখে কোনো ডেলিভারি বয় তো মনে হচ্ছে না। এই মৌ, এগুলো ধর, আমি একা পারছি না। কোয়েলের গলার আওয়াজ শুনে পেছন ফিরে দরজার দিকে তাকিয়ে দেখি ও 2 হাতে ফুচকা নিয়ে দাঁড়িয়ে আছে। আমি ওকে ওভাবে দেখে ওর দিকে এগিয়ে ওর হাত থেকে প্লাস্টিক নিতে নিতে বললাম, এসবের কি দরকার ছিল বলতো? আর যাওয়ার হলে আমাকে বলতি, একা গেলি কেন? তুই তো বিকেলবেলা ফুচকার দিকে তাকিয়ে বললি যে তোর ফুচকা খেতে ভালো লাগে। তখন যেহেতু ঝালমুড়ি খাচ্ছিলাম, তাই আর খেতে গেলাম না। ভাবলাম সন্ধ্যেতে খাবো, খাওয়াও হবে আর সারপ্রাইজ দেওয়াও হবে। কোয়েলের হাসি দেখে আমিও হেসে ফেললাম। তারপর প্লেটে বেরিয়ে নিয়ে একসাথে খেতে বসলাম। খেতে খেতে কোয়েল বলল, ফুচকা মোমো আমার ফেভারিট, মাঝে মধ্যেই আমি খাই। এখন একটা সঙ্গীও পেলাম, নেক্সট দিন স্টলে দাঁড়িয়ে খাবো, ওকে? একদম, স্টলে দাঁড়িয়ে খাওয়ার মজাই আলাদা। কিন্তু তুই একা একা কেন খেতিস? আমি তো দেখলাম তুই হোস্টেলের সবার সাথে প্রায় কথা বলিস। তাহলে? আসলে আমি সবার সাথে মিশি না রে, যে আমার মনের মতো হয় তার সাথেই মিশি, আর বাকি সবার সাথে যতটুকু প্রয়োজন ততটুকুই কথা বলি। বাপরে, আমি তাহলে তোর মনের মতো হলাম? তা কি এমন দেখলি আমার মধ্যে যে অন্যদের মধ্যে দেখিসনি? কোয়েল খাওয়া থামিয়ে স্মিত হেসে বলল, অনেক কিছু। তোর না আছে কোনো কিছুর অহংকার, না আছে মনে কোনো হিংসা। সবসময় যেটা সত্যি সেটাই মুখের ওপর বলিস, আর কোনো ইগোও নেই তোর মধ্যে। এরকম সাধারণ মনের একটা সঙ্গীরই আমার প্রয়োজন ছিল, যা আমি আলটিমেটলি পেয়ে গেছি। কোয়েলের কথা শুনে হেসে ফেলি আমি, আর তারপর আবার খাওয়া শুরু করি। সাথে নানান রকমের গল্প তো আছেই। ক্যান্টিনে বসে বই পড়ছি আমি, এমন সময় আমার সামনে এসে একজন বসলো। বই থেকে মাথা তুলে তাকাতেই দেখলাম আমার সামনে জিয়া বসে, আর পেছনে ওই ছেলেগুলো, মানে জিয়ার গ্যাং। সেদিনের প্রায় সপ্তাহ কেটে গেছে। এই 1.5 সপ্তাহে আমাকে কারো দ্বারা কোনো বিপত্তির সম্মুখীন হতে হয়নি। তাহলে আজ আবার হঠাৎ এরা এলো কেন? আমি এত না ভেবে চুপচাপ আবার বইয়ের দিকে তাকালাম। ঠিক সেই সময় জিয়া বলে উঠল, আর কয়েকদিন পরেই ফ্রেশার্স পার্টি। তুমি তো জানোই আমিও তোমার ডিপার্টমেন্টে, সো আমিও একজন ফ্রেশার্সই। হ্যাঁ জানি, কিন্তু এগুলো তুমি আমাকে কেন বলছো? বন্ধুত্ব করার জন্য। আমি অবাক হলাম জিয়ার কথা শুনে, যে কিছুদিন আগে আমায় এত অপমান করলো, আমাকে সহ্য করতে পারছিল না, সে কিনা আমার সাথে বন্ধুত্ব করতে চাইছে। আমার এইসব প্রশ্নের উত্তর জিয়াকে না চাইতেই জিয়া দিয়ে দিল। দেখো, প্রথম আমরা সবার সাথে একটু খারাপ বিহেভ করি, দেন ভালো বন্ধু হয়ে যায়। ওগুলো জাস্ট মজা করার জন্যই করি। সো ফ্রেন্ডশিপ করবে? তাহলে তুই করে বলবো।
ওকে, বাট ওরা? জিয়া আমার কথা শুনে পেছন ফিরে ছেলেগুলোর দিকে তাকিয়ে আবার আমার দিকে তাকিয়ে বলল, ওরা তোকে ইনভাইট করতে এসেছে বিকজ ওরা আমাদের সিনিয়র। আয়োজন তো ওরাই করেছে, তাই ইনভাইটও ওরাই করবে। আমি চললাম, পরে দেখা হচ্ছে। জিয়া আমার সাথে হ্যান্ডশেক করে হেসে চলে গেল। এরপর ওই ছেলেগুলোর মধ্যে যে ছেলেটা কোয়েলকে টোন করেছিল সে আমার সামনে বসে বলল, যা বলার তো বলেই দিল জিয়া, আর তুমি যখন জিয়ার ফ্রেন্ড তখন আমারও। ছেলেটা কথা বলতে বলতে আমার হাতের উপর হাত রাখলো আর শক্ত করে ধরলো। আমি কিছু বলতে যাব তার আগেই ছেলেটার মুখভঙ্গি পাল্টে গেল। আমারও বোন বুঝলে? জিয়াকে যেমন বোনের নজরে দেখি তোমাকেও তাই দেখবো, কারণ তুমি জিয়ার ফ্রেন্ড। এই তোরাও ওকে বোনের নজরে দেখবি আর হেল্প করবি। হ্যাঁ হ্যাঁ সৌভিক। বাকি ছেলেগুলো ভয়ে ভয়ে তাল মেলালো সৌভিকদা বলে। আচ্ছা আমরা আসি, হ্যাঁ, আরও অনেককে ইনভাইট করতে হবে। আরে আদি, আমরা সবাইকে ইনভাইট করা শুরু করে দিয়েছি, চললাম। এই বলে সৌভিকদারা চলে গেল, বলা যায় এক প্রকার কেটে পড়লো। আমি পিছন ফিরে ওনাকে দেখে আবার সামনে ফিরলাম। তাহলে কি ওনাকে দেখে সৌভিকদার এমন ভুল বদল? না হলে উনি যেভাবে আমার হাতটা ধরেছিল তাতে মনে তো হলো না উনি। কেমন আছো? আমি চমকে উঠলাম ওনার গলার আওয়াজে। ভাবিনি আদিত্য আমার সাথে কথা বলবেন। মাথা তুলে তাকিয়ে দেখি উনি আমার সামনেই বসে আছেন। ওনার প্রশ্নের উত্তর দিলাম স্বাভাবিকভাবে। চলে যাচ্ছে, আপনি? সেম। পড়াশোনা কেমন চলছে? কোনো প্রবলেম হচ্ছে না তো? না না, কোনো প্রবলেম হচ্ছে না, পড়াশোনা ভালোই চলছে। গ্রেট। ওরা ইনভাইট করে দিয়েছে তো ফ্রেশারদের জন্য? হ্যাঁ। আসতেই হবে কিন্তু। বাই দ্য ওয়ে, কোয়েল কোথায়? ওকে দেখতে পাচ্ছি না তো। আসলে ওর শরীরটা ভালো না তো, তা। হোয়াট? শরীর ভালো না মানে? কি হয়েছে ওর? কোথায় আছে এখন? ঠিক আছে তো, নাকি বাড়াবাড়ি হয়েছে? ও শিট, আমার আগে খোঁজ নেওয়াটা উচিত ছিল। আপনি শান্ত হন। কোয়েলের ভাইরাল ফিভার হয়েছে, কালকে রাতে জ্বর এসেছিল, এখন ঠিক আছে আপাতত। ডক্টর দেখিয়েছে? হ্যাঁ, আজকে সকালে দেখিয়েছে। আজকে সকালে? তার মানে সারা রাত ও জ্বরে কাতরেছে। শিট শিট শিট। ওনাকে কোয়েলের জন্য এতটা উদ্বিগ্ন হতে দেখে কেন যেন খারাপ লাগতে শুরু করলো। কিছু বললাম না, কী বা বলবো আমি। কোয়েল তো সেদিন বলেছিল ওর তেমন কিছুই নেই ওনার প্রতি, কিন্তু ওনার যে কোনো ফিলিংস নেই সেটা তো নয়, তাই না? তাহলে জিয়াকে কি উনি ভালোবাসেন না? থাক, আমার এসব ভেবে কাজ নেই। আমি স্বামী মানলেও উনি তো আমাকে স্ত্রী মানেন না যে আমাকে কৈফিয়ত দেবে। হে ভগবান, আমি কেন কষ্ট পাচ্ছি, কেন কষ্ট হচ্ছে আমার ওনার অন্য মেয়ের প্রতি কেয়ার দেখে? আমার তো কষ্ট হওয়ার কথা না, ওনার সাথে তো আমার তেমন কোনো সম্পর্কই নেই। তাহলে লিসেন, তুমি আমার ফোন নম্বর নোট করো। যদি কোনো বাড়াবাড়ি হয় আমাকে ফোন করবে ইমিডিয়েটলি, সে যত রাতই হোক না কেন, ওকে? ওনার কথায় হুঁশ এলে আমি সঙ্গে সঙ্গে ওনার কথায় তাল মেলাই। ফোন নাম্বার নোট করা হয়ে গেলে উনি হন্তদন্ত হয়ে উঠে বেরিয়ে যান। আমি একটা নিঃশ্বাস ফেলি। ইস, এরকম ভালোবাসা যদি আমিও পেতাম তাহলে কতই না ভালো হতো, কিন্তু সবার কপালে কি আর সব থাকে? নিজের ওপর নিজেই হাসলাম। হঠাৎ মনে একটা প্রশ্ন এলো, কোয়েল তাহলে সেদিন ওনার ব্যাপারে এড়িয়ে গেল কেন? তাছাড়া এও তো বললো যে প্রেম ভালোবাসায় বিশ্বাসী না, কাউকে বিশ্বাস করে না। এদিকে আজকে ওনার কোয়েলের প্রতি চিন্তা দেখে বোঝা গেল উনি ওকে কতটা ভালোবাসেন। না হলে এরকম রিয়াক্ট করতেন না সামান্য একটা ফিভার নিয়ে। ব্যাপারটা কি কিছুই তো বুঝতে পারছি না আমি। কেমন আছিস এখন? উফ, আদিত্যদা কতবার এই এক কথা জিজ্ঞেস করবে বলো তো? আসার পর থেকে একই কথা বারবার জিজ্ঞেস করছো। বললাম তো ঠিক আছি। সেই ওই জন্যই তো আমি আজকে না আসলে তুই ঘরে মাথা ফাটিয়ে পড়ে থাকতিস, আর কেউ টেরও পেত না। কোয়েল চুপ করে গেল আদিত্যের কথা শুনে। কিছুক্ষণ আগে আদিত্য হোস্টেলের ম্যাডামের সাথে কথা বলে পারমিশন নিয়ে কোয়েলের রুমে ঢুকতে না ঢুকতেই দেখে কোয়েল এক হাতে নিজের মাথা আরেক হাতে পরের ডেস্ক ধরে কোনো মতে দাঁড়িয়ে আছে। সেই দেখে আদিত্য কোয়েলের দিকে এগোতে না এগোতেই কোয়েল নিজের ভারসাম্য হারিয়ে ফেলে। আদিত্য এগিয়ে আসায় সে কোয়েলকে ধরে নিয়ে বেডে শুয়ে দেয়। ডক্টরকে ফোন করে আসতে বলে। ডক্টর ওষুধ দিয়ে চলে যাওয়ার কিছুক্ষণ পর কোয়েলের জ্ঞান ফিরে, আর সেই থেকেই আদিত্য কোয়েলকে জিজ্ঞাসা করে চলেছে সে ঠিক আছে কিনা। বেশ কিছুক্ষণ নীরব থাকার পর আদিত্য জিজ্ঞাসা করলো,
এই জন্য বলি নিজের খেয়াল রাখ। একটাবার আমাকে ফোন করতে পারতি তুই। এত শরীর খারাপ তোর, আর আমাকে একবার জানানোর প্রয়োজন মনে করলি না। কেন করো আমার জন্য এত চিন্তা? করো না, আমি তো বলিনি করতে। আমাকে আমার অবস্থায় ছেড়ে দাও প্লিজ। কোয়েল মুখ ঘুরিয়ে নিলে আদিত্য কোয়েলের হাত দুটো নিজের হাতের মাঝে নিয়ে বলল, কেন এরকম অবুঝের মতো কাজ করছিস বলতো? এভাবে একা একা থাকলে কি জীবন চলবে? দৌড়াবে। আমি নিজের জীবনে কাউকে চাই না, কাউকে না, বুঝেছো? তাই এভাবে আমার খেয়াল রাখা বন্ধ করো তুমি। সবাই ভুল ভাবে আমাদের নিয়ে। ভাবতে দে, যার যা ভাবার ভাবুক, আমার বা তোর তাতে কিচ্ছু যায় আসবে না, বুঝলি? কোয়েল কিছু বলতে যাবে তার আগে আদিত্যকে বিড়বিড় করতে শুনলো, তোর খেয়াল না রাখলে আমার জীবন শেষ হয়ে যাবে। কি কি বললে? কিছু না, আমি আসছি, তুই নিজের খেয়াল রাখবি, ওকে? কথা শেষ করে আদিত্য পেছনে ফিরে চলে যেতে নিলে কোয়েল বলে ওঠে, তাকে বলে দিও এসব করে কোনো লাভ নেই। এই যা, ঠিক শুনে ফেলেছে। কেন যে তুই বিড়বিড় করিস আদি, খালি ধরা পড়ে যাস। আদিত্য মনে মনে কথাটা বলে জোরে একটা নিঃশ্বাস নিয়ে কোয়েলের দিকে ফিরে বলল, তোর প্রাণের মায়া না থাকলেও আমার প্রাণের মায়া আছে। আদিত্য এক নাগারে কথা শেষ করে রুম থেকে বেরিয়ে গেল। কোয়েল সেদিকে কিছুক্ষণ তাকিয়ে সামান্য হাসলো, তারপর আস্তে আস্তে শুয়ে পড়লো। তুমি কখন এসেছো? ভার্সিটি থেকে তাড়াতাড়ি ফিরে এসেছিলাম কোয়েলের খেয়াল রাখবো বলে, কিন্তু এসেই দেখি আদিত্য ওর কাছে বসে কথা বলছে, তাই আর সাহস পাইনি ভেতরে যাওয়ার। ভেবেছিলাম ওনার বেরোনোর আগে সরে যাব, কিন্তু উনি যেমন হুট করে বেরিয়ে আসবেন সেটা ভাবিনি। কি হলোটা কি? এভাবে এখানে চুপ করে দাঁড়িয়ে আছো কেন? না না, আসলে আপনারা কথা বলছিলেন তাই আর ভেতরে যাইনি। মাথাটা নিচু করে কথাটা বলার পর ওনার থেকে যখন কোনো উত্তর পেলাম না, তখন ওনার মুখের দিকে তাকাতে উনি চোখ ছোট ছোট করে আমার দিকেই তাকিয়ে আছেন। আমি আবার চোখ নামিয়ে নিতে উনি বললেন, আসো আমার সাথে, কোয়েল সবে শুয়েছে, তোমাকে দেখে আবার এখন উঠে বসবে, ওর রেস্ট নেওয়ার দরকার। উনি কথা শেষ করে হাঁটা ধরলে আমিও কথা না বাড়িয়ে ওনার পেছন পেছন যাই। বাইরে বেরিয়ে এসে ওনার বাইকের সামনে আসতে উনি বললেন, বসো। আমি অবাক হয়ে ওনার চোখের দিকে তাকিয়ে আছি, মনে মনে ভাবছি বসবো মানে? উনি আমাকে ওনার বাইকে বসতে বলছেন? মাথা আমার খারাপ হয়েছে নাকি ওনার? এরকম হাঁ করে তাকিয়ে থাকার কিছুই হয়নি। আমার বাংলো থেকে তোমাদের জন্য খাবার নিয়ে আসতে যাব, আর কিছুই না। আমাদের জন্য খাবার আনতে যাবেন কেন? বাইকে বসো, যেতে যেতে বলছি। মন তো কিছুতেই চাইছিল না ওনার বাইকে বসতে। কাজু মাঝে মুখ করে ওনার দিকে তাকাতেই উনি আবার চোখ ছোট করেন। আমি এক প্রকার বাধ্য হয়ে বসে পড়ি। উনি বাইক স্টার্ট দিতে দিতে বললেন, ধরে বসো, পড়ে গেলে আমার খাটনি বাড়বে। একদিকে কোয়েল আর একদিকে তুমি। ওনার কথা শুনে অনেক কষ্টে কাঁপা হাতে ওনার কাঁধে হাত রাখলাম। কেন যেন একটা দ্বিধাবোধ কাজ করছিল, হয়তো বিয়ের প্রথম রাতে ওরকম ব্যবহারের জন্য। আমার এসব ভাবনার মাঝে উনি বললেন, আমি হোস্টেলের ম্যাডামের সাথে কথা বলি কোয়েলের সাথে দেখা করতে গেছিলাম। তখনই ওনাকে বলি যতদিন কোয়েলের জ্বর থাকবে ততদিন আমি খাবার পাঠাবো, আর এই কাজে আমাকে তুমি হেল্প করতে পারবে। আমি? হ্যাঁ তুমি। কোয়েল যদি জানতে পারে আমি খাবার পাঠাচ্ছি তাহলে তুল কালাম করবে, তাই তুমি বলবে এটা হোস্টেলেরই খাবার। তুমি ম্যাডামকে রিকোয়েস্ট করে বানাতে বলেছো। না, আমি এটা বলবো না। দেখো প্লিজ, তুমি আমার কথাটা রাখো। আমার উপর যদি তোমার রাগ থেকে থাকে তাহলে সেটা কোয়েলের উপর প্লিজ বার। আমি বলবো ম্যাডামকে বলে আমি ওর জন্যই খাবারগুলো বানিয়েছি, তাহলে ওর কোনো সন্দেহই থাকবে না। সিরিয়াসলি? আদিত্য এত উত্তেজিত হয়ে পড়েন যে অনেক জোরে ব্রেক কষেন, আর আমি টাল সামলাতে না পেরে ওনাকে শক্ত করে জড়িয়ে ধরি, যার ফলে ওনার শরীরের সাথে আমার শরীরে কোনো বিভেদ থাকে না। উনিও পিছন দিকে মাথা ঘুরিয়ে আমার দিকে তাকিয়ে আছেন, আর আমি ওনাকে শক্ত করে ধরে ওনার দিকেই তাকিয়ে আছি। ঘোর কাটলো একজন বয়স্ক লোকের গলা স্বরে, যিনি ওনার নাম নিয়ে ওনাকে ডাকছেন। আদি বাবা, ও আদি বাবা, কোয়েল পাখির খাবার তৈরি হয়ে গেছে। আদিত্যর কথা জানি না, আমি সঙ্গে সঙ্গে লোকটার কথা শুনে বাইক থেকে নেমে পড়ি। নেমে ওনার দিকে তাকাতেই দেখি উনি এখনও আমার দিকেই তাকিয়ে আছেন। সেই দেখে আবার চোখ ঘুরিয়ে নিলাম আমি লোকটার দিকে। একের পর এক লজ্জা পেয়েই চলছি আমি। লোকটা আদিত্যকে আবার ডাকলো, আর আমি ওনার দিকে তাকালাম। আদি বাবা, তুমি খাবারটা নিয়ে এসো। এই কথাটা উনি আমার দিকে তাকিয়ে বললেন। কি হয়েছে ওনার? এভাবে আমার দিকে তাকিয়ে থাকার মানেটা কি? থ্যাংক ইউ সো মাচ। কি জন্য? তোমার এই ভার্সিটিতে অ্যাডমিশন নেওয়ার জন্য। মানে?
আমার অবাক হওয়া দেখে উনি সামান্য হেসে বললেন, তুমি যদি এই ইউনিভার্সিটিতে অ্যাডমিশন না নিতে তাহলে কোয়েল তোমাকে পেতো না সঙ্গী হিসেবে, আর তোমাকে সঙ্গী হিসেবে না পেলে ও ভালো থাকতো না। আমি যদি জানতাম না তোমাকে পেলেই কোয়েল ভালো থাকবে, তাহলে কবেই তোমাকে কোয়েলের কাছে এনে দিতাম। ওনার কথাগুলো শুনে কেমন জানি বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠল। না চাইতেও বলে ফেললাম, এত ভাবেন ওকে নিয়ে, খুব ভালোবাসেন তাই না? কথাটা বলার পর খেয়াল এলো কি বলে ফেলেছি। উনি কাকে ভালোবাসেন না বাসেন এটা নিয়ে আমার কি দরকার, তাই কথা সামাল দেওয়ার জন্য কিছু বলবো তার আগে উনি বলেন, আমার থেকেও বেশি অন্য কেউ ভাবে। সবসময় আমরা যা দেখি তা সত্যি হয় না। কি বলতে চাইছেন আপনি? আমি কথা শেষ করার আগেই বয়স্ক লোকটা খাবার নিয়ে এসে হাজির হলেন, আর আমি চুপ করে গেলাম। আদিত্য ওনাকে বললেন, মমিতাকে খাবারটা দিয়ে দাও হারু কাকা। মমিতা নাম তো আমাদের বৌমার, তাই না? আদিত্য বাবা, উনি 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 আমাদের বৌমা। আমার ভেতরটা ভয় শুকিয়ে গেল এই ভেবে যে উনি যদি ফুলসজ্জায় রাতের মতন রিয়াক্ট করেন এখন, তাহলে কি হবে? আমি এখন কি করব? হ্যাঁ, ও তোমাদের বৌমা। দাও ওকে খাবারটা দিয়ে দাও, এখন ওর ফিরতে দেরি হয়ে যাচ্ছে। আমি কেমন রিয়াক্ট করব সেটাই ভেবে পাচ্ছি না, কেমন যেন ভাবলেশীন হয়ে পড়েছি। হারু কাকা বললেন, বৌমা প্রথমবার এলো এখানে, ভিতরে যাবে না? পরের বার নিয়ে আসবো, তখন বরণ করে ঘরে তুলো। এখন তাড়াতাড়ি করো, দেরি হয়ে যাচ্ছে। আচ্ছা, এই নাও বৌমা। আমি খাবারের প্যাকেটটা হাতে নিয়ে ওনার পা ছুঁয়ে নমস্কার করতে উনি বাধা দিয়ে বললেন, খুব খুব খুশি থাকো, সুখে সংসার করো, এই আশীর্বাদ করি। আমি আদিত্য দিকে তাকাতেই উনি স্মিত হাসলো আমার দিকে। আমিও হারু কাকাকে হেসে বিদায় জানিয়ে ওনার বাইকে এসে বসলাম। মাথাটা কেমন যেন ঝিমঝিম করছে। কিছুক্ষণ আগে ওনার ব্যবহারে যেন আমি মেনেই নিতে পারছি না। সব কিছু কেমন যেন ওলট পালট লাগছে আমার। মম ড্যাড হারু কাকাকে তোমার সম্পর্কে জানিয়ে দিয়েছিল, তাই আর মিথ্যা বলতে চাইনি কোনো। আমি কোনো উত্তর দিলাম না। মনের মধ্যে একটা ভালো লাগা কাজ করছে। উনি আমাকে হোস্টেলে নামিয়ে দিয়ে বললেন, সাবধানে থাকবে আর কোয়েলেরও খেয়াল রাখবে। আপনিও সাবধানে যাবেন। উনি আমার দিকে তাকিয়ে একগাল হেসে বললেও, তুমি যাও, আমি আসছি। আমি চলে এলাম ঘরে আর প্ল্যানিং মতো কোয়েলকে বললাম যে খাবারটা আমিই বানিয়েছি। ও প্রথমে মানতে না চাইলো, পরে ম্যাডামের সাথে কথা বলার পর মেনে গেছে। ভাগ্যিস ম্যাডামের সাথে কথা বলে ঘরে গিয়েছিলাম। খাওয়া দাওয়া সেরে কোয়েলকে শুয়ে আমিও শুয়ে পড়লাম। চোখ বন্ধ করতে আজকে ঘটনাগুলো চোখের সামনে ভেসে উঠলো, আর ওনার কথাগুলো কানে বাজতে লাগলো। না চাইতেও ঠোঁটের কোণে হাসি রেখা ফুটে উঠলো আমার। আমার পড়ায় ফোকাস কেন করতে পারছি না? শিট। আদিত্য মুখ দু হাত দিয়ে ঢেকে বসতেই কিছুক্ষণ আগে ঘটনা মনে পড়ে গেল মৌমিতার জড়িয়ে ধরার কথা। আদিত্য কখনোই কোনো মেয়ের এত কাছে কখনো যায়নি। জিয়া আসতে চাইলেও তাকে দূরে সরিয়ে দিয়েছে বিরক্ত হয়ে, কিন্তু মৌমিতাকে দূরে সরাতে মন চায়নি, বরং ভালোই লাগছিল। কথাটা ভেবেই আদিত্য উঠে নিজের কবার্ডের কাছে গিয়ে আজকের পরা শার্টটা বের করলো। শার্টটা নাকের কাছে আনতেই একটা লেডিস পারফিউম পেল। নাইস স্মেল। আদিত্য নিজেই নিজের কথায় ঠোঁট কামড়ে ধরে হাসলো আর মাথায় চাটি মেরে বলল, পড়ায় ফোকাস করা দিয়ে কি সব ভাবছিস তুই? জিয়া কোথায় তুই? আদিত্য বারবার এদিক ওদিক তাকিয়ে জিয়াকে খোঁজার চেষ্টা করছে, কিন্তু খুঁজে পাচ্ছে না। জিয়াই ওকে টেক্সট করলো যে ইউনিভার্সিটির ওয়াশরুমের আগে যে ফাঁকা করিডোরটা আছে ওখানে আসতে, কি যেন খুব দরকারি কথা আছে। এমনিতেই জিয়া ঠিক নেই, তার ওপর যদি এখন ওর কথা না শোনা হয় তাহলেই হয়েছে। তাই আর আদিত্য দেরি করেনি, টেক্সট পেয়েই চলে এসেছে। কোথায় গেল এই মেয়েটা? যা অবস্থা করেছে, নিজের তাতে না কিছু বাঁধিয়ে বসে। আদিত্য এক হাত কোমরে আর এক হাত মাথার পেছনে দিয়ে দাঁড়িয়ে আছে। এমন সময় কেউ পেছন দিয়ে ওর শার্ট টেনে যে হাত কোমরে ছিল সেই হাত ধরে ফেরালো। ব্যক্তিটির দিকে ফিরতেই আদিত্য কিছু বলবে, তার আগে ব্যক্তিটি ওর বুকে ঢলে পড়লো। জিয়া তুই ঠিক আছিস? কি হয়েছে? হ্যাঁ, ব্যক্তিটি আর কেউ নয়, জিয়া। জিয়া ধীরে ধীরে শক্ত করে আদিত্যকে জড়িয়ে ধরলো, কোনো কথা না বলে, কারণ জিয়া ঠিকমতো দাঁড়ানোর অবস্থাতেই নেই। আমি আদিত্যকে খুঁজতে খুঁজতে ওনার পিছু নিয়েছিলাম, কিন্তু জিয়ার সাথে ওনাকে এভাবে দেখবো ভাবিনি। জিয়ার অবস্থা এমন কেন, এটাই ভাবছেন তো? তাহলে চলুন জেনে আসা যাক। ভার্সিটির হলরুমে ফ্রেশার্স পার্টি আয়োজন করা হয়েছে। প্রায় ভালোই স্টুডেন্টসদের আনাগোনা শুরু হয়ে গেছে ইতিমধ্যে। আমি পার্টির এক কোণে একা দাঁড়িয়ে আছি। এমন নয় যে আমি একা এসেছি, আমার সাথে কোয়েলও এসেছে, কিন্তু ওর দরকারি কল আসায় ও একটু অন্যদিকে গেছে। ভাগ্যিস ফ্রেশার্স পার্টির আগেই কোয়েল সম্পূর্ণ সুস্থ হয়ে উঠেছে, না হলে আমি যে কিভাবে একা একা থাকতাম কে জানি।
এখনই তো কেমন একটা বোর লাগছে। কি ম্যাডাম এখানে একা দাঁড়িয়ে আছেন যে? আমি পাশে তাকিয়ে দেখলাম সৌভিকদা আমার দিকে তাকিয়ে আছেন। হয়তো উত্তরের আশায় আমি উত্তর দিলাম। কোয়েল একটু অন্যদিকে গেছে তো, তাই অপেক্ষা করছি ওর। সারাটা সময় কোয়েলের সাথে থাকলে হবে? আমাদেরকেও তো একটু চান্স দিতে হবে, তাই না? শুধু আমাকে দিলেই হবে? আপনি কি কোয়েলকে লাইক করেন? আমার প্রশ্ন উনি বাঁকা হেসে বললেন, বুঝে গেছো তাহলে? কিন্তু তোমার বান্ধবী তো আর পাত্তা দেয় না, তাই তুমিই দাও। আমার তো মেয়ে হলেই হলো। শেষের কথাটা সৌভিকদা বিড়বিড় করে বললেও কথাটা আমার কানে ঠিকই এসেছে। ওনার কথায় উত্তর মৃদু হেসে বললাম, আপনি যেমন ধরনের মেয়ে খুঁজছেন সেই ধরনের মেয়ে আমিও নই আর কোয়েলও না, তাই চান্সটা অন্য জায়গায় নিন, বেটার হবে। আচ্ছা, তা তুমি কেমন ধরনের মেয়ে বলো একটু? তোমার ধরনের কথা শুনে হয়তো আমার টেস্ট চেঞ্জ হয়ে গেল। হঠাৎ করে সৌভিকদা আমার দিকে এগোতে শুরু করলে আমি পিছাতে থাকি। পিছাতে পেছাতে দেওয়ালে পিঠ ঠেকে গেল। উনি আমার মাথায় দুই পাশে দুই হাত রেখে আমার সামনে ঝুঁকে দাঁড়ান। বুঝতে পারি উনি নেশা করে আছেন। কি হলো, কিছু বলো। উনি আমার মুখের দিকে আরও এগিয়ে এলে আমি ওনাকে ধাক্কা দিতে যাব, এমন সময় ওনার কলার ধরে কেউ পেছন থেকে টান দিল। উনি পুরোপুরি সরে যেতে দেখলাম আদিত্য দাঁড়িয়ে আছে, আর আদিত্যর পেছনে কোয়েল। কোয়েল আমার কাছে এসে জিজ্ঞেস করলো, অসভ্যতামি করেছে নাকি? আদিত্য তাকে বল তাহলে। কোয়েল বেশ জোরে কথাটা বলায় উনিও শুনতে পেয়েছেন, আর তাই কোয়েলের কথা শেষ হতেই উনি আমার দিকে তাকালেন উত্তরের আশায়। করতে চেয়েছিল এইটুকু বলতে আদিত্য ঠাস করে চর বসিয়ে দিল সৌভিকদার গালে। আমি অবাক হয়ে মুখ ঢাকলাম, কিন্তু কোয়েলে কোনো প্রতিক্রিয়া নেই। তোকে সাবধান করেছিলাম আমি যে এই সব অসভ্যতামির থেকে দূরে থাকতে, না হলে ফল ভালো হবে না, কিন্তু তুই শুনলি না। আদি আদি কি করছো কি তুমি? সৌভিকদা তোমার ছোটবেলার বন্ধু, আর তুমি ওর গায়ে হাত তুললে, তাও আবার এই মিডল ক্লাস মেয়েটার জন্য। জাস্ট শাট ইওর মাউথ জিয়া, না হলে তোকেও পস্তাতে হবে। আদিত্যর কথা শুনে জিয়া প্রায় তেলে বেগুনে জ্বলে উঠল। সৌভিকদাকে আদিত্যর হাত থেকে জোর করে ছাড়িয়ে নিয়ে বলল, এখন এই মিডল ক্লাস মেয়েগুলো তোমার জন্য ইম্পর্টেন্ট হয়ে গেছে, তাই না? আগে তো শুধু কোয়েল ছিল, এখন এই মৌমিতা এসে জুটেছে। তুমি কি ভুলে যাচ্ছ তুমি কোন বাড়ির ছেলে? কি তোমার স্ট্যাটাস? তোমার আর আমাদের স্ট্যাটাস দেখো, আর এই মেয়েগুলো স্ট্যাটাস দেখো, তাহলেই বুঝতে পারবে তুমি কি করছো। আমি খুব ভালো করে জানি আমি কি করছি। তুই প্লিজ তোর স্ট্যাটাসের সাথে ওদের স্ট্যাটাসের তুলনা করে ওদের অপমান করিস না। তোর স্ট্যাটাসের মেয়েদের সাথে থাকা তো দূরের কথা, বলতেও আমার ঘৃণা করে। সারাদিন ক্লাব পার্টি, টাকা ওড়ানো, ছেলেদের সাথে ঘুরে বেড়ানো ছাড়া আর কিছু জানিস? ও হ্যাঁ, বাবার টাকায় ফুটানি মেরে অন্যদের হ্যারাস করাটা সব থেকে বড় ট্যালেন্ট তোর। আর স্বভাব হলো যেসব ছেলেদের তোর থেকে বেশি টাকা, তাদের পেছন পেছন ঘোরা, তারা পাত্তা না দিলেও তাদের গায়ে পড়ে ঘোরা, যেটা কিনা তুই আমার সাথে করছিস। যে কথাগুলো বললাম সেগুলো মাথায় রেখে দ্বিতীয়বার আমার সাথে কথা বলতে আসবি। যদি নিজেকে চেঞ্জ করতে পারিস তাহলেই আসবি। আদিত্য জিয়ার পেছন থেকে আবার সৌভিকের কলার ধরে বলল, আজকে বেঁচে গেলি পার্টির জন্য, নেক্সট দিন থেকে যদি আবার এমন কিছু দেখেছি তো তুই শেষ। সৌভিকদা এতটা সময় মুখ দিয়ে টু শব্দটুকুও করেনি। আদিত্য সৌভিকদার কলার ঝাড়া মেরে ছেড়ে দিয়ে আমাদের দিকে ফিরলে সৌভিকদা বলে, তা কোনটা তোর প্রেমিকা, নাকি দুটোই? সবাইকে নিজের মতো মনে করিস না সৌভিক। লোককে অপমান করার আগে নিজের ভুলগুলো শুধরানোর চেষ্টা কর, না হলে পস্তাবি। আদিত্য আমাকে এক হাতে জড়িয়ে নিয়ে অন্য হাতে কোলে হাত ধরে ওখান থেকে আমাদের নিয়ে চলে এলেন। হলে অন্য প্রান্তে এসে আমাদেরকে দাঁড় করিয়ে রেখে উনি চলে গেলেন। সে দেখে আমি কোয়েলকে বললাম, কোয়েল আমি আসছি একটু। কোয়েলকে কিছু বলার সুযোগ না দিয়ে আমি ওনার পেছনে চলে এলাম। ওনার মুখ দেখে বোঝা যাচ্ছিল উনি কতটা রেগে আছেন। ওনার পেছন করে ব্যালকনিতে এসে দেখি উনি দেয়ালে সজ্জরে একটা ঘুষি মারলেন। আরে আপনি করছেনটা কি? মাথা খারাপ হয়ে গেছে আপনার? আমি সঙ্গে সঙ্গে এসে ওনার হাত ধরে আমার দিকে ঘুরিয়ে নিলে উনি আমার হাত থেকে নিজের হাত ছাড়িয়ে নিয়ে বললেন, আমাকে একা ছেড়ে দাও, তুমি যাও এখান থেকে। আমি কিছুক্ষণ চুপ থেকে বললাম, আমার জন্য নিজের বন্ধুদের সাথে এভাবে ঝগড়া করবেন না। আমি আপনার তেমন কেউ হই না যে আমার জন্য আপনার সম্পর্ক নষ্ট করবেন। উনি কোয়েলকে নিয়ে তেমন খারাপ কথা বলেননি, আর ওর সাথে তো কোনো অসভ্যতামও করেনি, তাহলে কেন এভাবে রিয়্যাক্ট করলেন? আমার সাথে অসভ্যতামি করেছিল আমি বুঝে নিতাম, আমার জন্য আপনি কেন? তোমার জন্য নয়, তোমার জায়গায় যেই মেয়ে থাকতো তার জন্যই আমি এটা করতাম। সত্যি তুমি আমার কাছে স্পেশাল কেউ নাও, কিন্তু তার মানে এই না যে সব দেখেও আমি অন্ধ থাকবো। অন্যায় যে করে, অন্যায় যে সহে, দুজনেই সমান দোষে অপরাধী। সৌভিক আমার বন্ধু বলে কোনো ছাড় পাবে না,
অন্যায় যখন করেছে শাস্তি তো পেতেই হবে। হয়তো ওনার প্রথম কথায় কষ্ট পেয়েছি, কিন্তু শেষের কথাগুলো শুনে ভালো লাগলো। ওনার মন মানসিকতা যে এত ভালো ভাবিনি। আমি কথা না পারিয়ে কিছু বলতে যাব, তার আগেই উনি ব্যালকনি রেলিংয়ে দুহাত ভর করে ঝুঁকে বলতে লাগলেন, সৌভিক আমার ছোটবেলার বন্ধু, জানো, ওরা আর আমার একসাথে বড় হওয়া, সেই ছোট থেকে স্কুল আর এখন ইউনিভার্সিটি, সব সেম, শুধু চিন্তাধারাটাই সেম হলো না। হলে হয়তো আজ এই দিনটা আসতো না। অনেক আগে থেকে আমি ওকে বারণ করেছিলাম, শোনেনি। আমি জানি আজও শুনবে না। ও আমার দেয়া ওয়ার্নিং, ও জানে না এর ফল কতটা ভয়ানক হতে পারে। কথা শেষ করে আদিত্য একটা নিঃশ্বাস ফেলে আমার দিকে ঘুরে কিছু বলবেন, তার আগে আমি ওনার হাত দেখে বললাম, আপনার হাতটা তো লাল হয়ে গেছে। আমার কথা শুনে উনি নিজের হাতের দিকে একবার তাকিয়ে নিয়ে আমাকে বললেন, ও কিছু হবে না, একটু বরফ দিয়ে নেব, তুমি যাও, কোয়েল ওখানে একা আছে। উনি আমার দিকে এগিয়ে এসে আমার হাত নিজের হাতের মাঝে নিয়ে হাঁটতে শুরু করলেন। আমাকে কোয়েলের কাছে রেখে উনি ওনার বন্ধুদের কাছে যাবেন। সেই সময় আমি বললাম, বেশি মাথা গরম করবেন না, রাগের বশে ক্ষতি হয় শুধু, লাভ না। আগের দিনের মতো আমার কথা শুনে শুধুই হাসলেন। উনি যাবেন ঠিক সেই সময় জিয়া টলমলে পায়ে ওনাকে জড়িয়ে ধরল। জিয়া, তুই এইভাবে? ইয়েস, আমি এভাবে। আমি ছাড়া তোমার কাছে তো দূর আশেপাশে কেউই আসতে পারবে না। আমি দেব না। তুমি শুধু আমার, বুঝেছো? শুধুই আমার। এইসব মিডল ক্লাস মেয়েরা তোমার জন্য নয়, শুধুমাত্র আমি ডিসার্ভ করি তোমাকে। কথাটা বলে আদিত্যকে কিছু বলার সুযোগ না দিয়ে জিয়া চলে যায়। কোয়েল আদিত্যর কাছে এগিয়ে গিয়ে বলে, নাও আবার একটা ঝামেলা। এই মেয়েটাকে নিয়ে যে আমি কি করব কিছুই বুঝতে পারি না। ছেড়ে দাও, সব ঝামেলা শেষ। পারছি আর কোথায় ছাড়তে, আর মনেও হয় না পারবো বলে। কোয়েলের প্রশ্ন শোনার আগে আদিত্য চলে গেলেন। আমি কোয়েলের কাছে এগিয়ে গিয়ে বললাম, বাদ দে, ওনাদের ব্যাপার ওনারা বুঝে নেবেন। তাই বলে জিয়া তোকে এভাবে সবসময় অপমান করবে সেটা তো হতে পারে না, তাই না? বেকার ঝামেলা করিস না, আস্তে আস্তে হয়তো সব ঠিক হয়ে যাবে। আজকে উনি যেভাবে জিয়াকে অপমান করেছেন তাতে ওর এমন রিয়্যাক্ট করাটা স্বাভাবিক। জিয়া আদিত্যকে ছেড়ে ওনার দিকে তাকিয়ে বলল, কেন এতটা প্রোটেক্টিভ তুমি ওদের জন্য? কই, আমার জন্য তো এরকম রিয়্যাক্ট করো না কোনো সময়। শুধু অপমান করো আর দূরে সরিয়ে দাও আমায়। জিয়া, এসব কথা পরে হবে, এখন তুই বাড়ি চল। কে বলেছিল এভাবে ড্রিঙ্ক করতে? তোমার জন্য করেছি। তুমি আমাকে অনেক অনেক হার্ট করেছো আজকে ওই মিডল ক্লাস মেয়েটার জন্য। ওকে ফাইন, তুই চল এখন। নো, আগে বলো তুমি আমাকে ভালোবাসো, তা না হলে আমি কোথাও যাব না, কিছুতেই না। আজকে তোমাকে বলতেই হবে। জিয়ার কথা শুনে আমার মনটা কৌতূহলে ভরে উঠল। আমার মনে হয়তো আদিত্যের উত্তরে অপেক্ষা করছে। ইয়া, আই লাভ ইউ। আদিত্যের কথা শুনে আমি দু কদম পিছিয়ে এলাম। যে দেয়ালটার আড়ালে ছিলাম সেখান থেকে ভুলবশত বেরিয়ে এলাম, যার ফলে জিয়া আমাকে দেখে ফেলল। ও আদিত্যকে ছেড়ে আমার দিকে এগোতে আদিত্য আমায় দেখতে পেলেন। জিয়া আমাকে এসে বলল, খুব ভালো হয়েছে তুমি এখানে এসেছো। শুনেছ আদি কি বললো? হি লাভস মি, অনলি মি। তাই ওর থেকে দূরে থাকো, ওকে? জিয়ার কথা উত্তর না দিলে জিয়া পিছিয়ে গিয়ে একবার আমার দিকে তাকিয়ে বলল, হেই আদি, ওর দিকে একবার তাকিয়ে দেখো, ওর ড্রেস আপ একবার দেখো জাস্ট। ফ্রেশার্স পার্টিতে বেহেনজির মতো চুড়িদার পরে এসেছে, তাও সস্তার। ও মাই গড, এইরকম একটা খ্যাত মেয়ে তোমাকে ডিজার্ভ করে না, বুঝলে? তোমাকে শুধু আমি ডিজার্ভ কথা শেষ করার আগেই জিয়া পড়ে যেতে নেয় আর আদিত্যকে ধরে ফেলে। এক মুহূর্ত অপেক্ষা না করে জিয়াকে কোলে তুলে নেন আদিত্য আর চলে যান। এতক্ষণ নিজেকে সামলে রাখতে পারলেও আর পারিনি নিজেকে সামলে রাখতে। দু হাত দিয়ে মুখ চেপে হাওমাও করে কেঁদে উঠি। কাঁদতে কাঁদতে ওখানেই বসে পড়ি। ফোনের রিংটোনে ঘোর কাটলে দেখি কোয়েল কল করেছে। কল কেটে দিয়ে উঠে বেরিয়ে যাই ভার্সিটি থেকে। গন্তব্য কোথায় জানা নেই।